সকালের আলো তখনও পুরোপুরি ফোটেনি। ঢাকার পুরনো এলাকা মিটফোর্ড রোডের মোড়ে একটা ছোট্ট চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে আছে এক যুবক। গায়ে সাদামাটা ছেঁড়া পাঞ্জাবি, পায়ে পুরনো স্যান্ডেল, কাঁধে একগুচ্ছ খবরের কাগজ, চেহারায় ক্লান্তির ছাপ, চোখের নিচে হালকা কালি জমে আছে। যে কেউ দেখলেই বলবে এ আর কেই বা হবে। এলাকার সাধারণ কাগজওয়ালা, তার নাম রাফি। আরে রাফি ভাই, আজকের পেপার আছে, দেন দেন, অফিসে দেরি হয়ে যাচ্ছে। নেন মালিক ভাই, আজকে একটু বেশি গুরুত্বপূর্ণ খবর আছে, মনোযোগ দিয়ে পড়বেন। দেখুন, প্রথম পাতায় লেখা আছে, পুলিশ অফিসার গালিব খানকে গুলি করে মারা হয়েছে। তাকে মেরে লাশটা আটকে রেখেছে থানার সামনের একটি খাম্বার উপরে। মাথায় গুলি করা হয়েছে। বুকে লিখে রেখেছে খুনির নাম ওয়ার গ্যাং। আপনার কাজ নিখুঁত। কখন কোথায় কি হয় যেন সরাসরি দেখে এসেছেন। হে হে হে। মালিক কাগজ হাতে নিয়ে চলে যায়। রাফি তার পেছনে তাকিয়ে থাকে। সেই মুস্কি হাসি একটু একটু করে মিলিয়ে যায়। চোখ দুটো মুহূর্তের জন্য অন্ধকার হয়ে ওঠে, তারপর আবার স্বাভাবিক। মিটফোর্ড রোডের এই মোড়টা রাফির নিজের চেনা, মানে এখানে এসে কাগজ বেচে প্রতিদিন সকালে। 5 বছর ধরে বিক্রি করছে। এলাকার মানুষ তাকে ভালো ছেলে হিসেবে চেনে, অনেক ভালোবাসে। কেউ কেউ তার জন্য চা নিয়ে আসে, কেউ বাসি রুটি। রাফি সবার সাথে হাসি মুখে কথা বলে, আলাপ জুড়ে দেয়। মাঝে মাঝে কারো দুঃখের কথা শুনি, কিন্তু কেউ জানে না এই সাদামাটা কাগজওয়ালার আসল পরিচয় কি। সেদিন বিকেলে রাফি কাগজের থলে গুছিয়ে রাখার পর সরু গলির ভেতর দিয়ে হাঁটতে থাকে। পুরান ঢাকার এই গলিগুলো যেন গোলক ধাঁধার মতো, একটার পর একটা বাঘ, মাঝে মাঝে বন্ধ দরজা, মাঝে মাঝে অন্ধকার কোণ দেখা যায়। রাফি এই গলিগুলো হাতের তালুর মতো চেনে। প্রতিটা বাঁকে কোথায় কে থাকে, কোন দরজার পেছনে কি হয়, তার সব জানা। এই গল্পটি লেখক আবির হাসান নিলয়ের লেখা, মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করার সম্পূর্ণ নিষেধ। একটা পুরনো দোতলা বাড়ির সামনে এসে সে থামে। দরজায় 3টা টোকা দেয়, তারপর 2টো, তারপর আবার একটা। এরপর দরজা খুলে যায়। ঘরের ভেতরে অন্ধকার, কিন্তু রাফি অন্ধকারে ভয় পায় না। সে ভেতরে ঢুকে পড়ে। ঘরের ভেতরে 4 জন মানুষ বসে আছে। একটা মোমবাতির আলোয় তাদের মুখ ছায়াময় হয়ে আছে, তাদের চোখে উদ্বেগ। ভাই, কাজ হয়েছে। রাফি একটা চেয়ারে বসে পড়ে, পায়ের উপর পা তুলে দেয়, তারপর কোমরে গুজে রাখা শক্ত কিছু একটা টেবিলের ওপরে রাখে। টেবিলের ওপর থেকে একটা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে ধরালো, তারপর চোখ দুটো ঠান্ডা, একদম শান্ত হয়ে আছে। সিগারেটে টান দিয়ে বলে, কাজ সব সময় হয়, প্রশ্নটা হলো কিভাবে হয়েছে। সুজন নামের লোকটা একটু সামনে ঝুঁকে, তারপর নরম গলায় বলে, এরপর তাহলে করিমের ব্যাপারটা। করিম আর এই শহরে নেই। রাফির কথা শুনে ঘরে নিস্তব্ধতা নেমে আসে। কেউ কথা বলে না। মোমবাতির আলো যেন মৃদু বাতাসে কাঁপে। রাফি উঠে দাঁড়ায়, টেবিলে থাকা সেই শক্ত জিনিসটা আবার ধরে কোমরে গুজে নেয়, তারপর বলে, পরের কাজের খবর দাও, বসে থাকা আমার পোষায় না। রাফি চলে যায় সেখান থেকে। এদিকে এমপি মাজেদ পায়চারি করে। ওর 2 জন বিশ্বস্ত লোক উধাও হয়ে গেছে। করিম দেশ ছেড়ে গেছে, আর তার কাছের লোক গালিব খুন হয়েছে। কে করেছে কেউ জানে না। মাজেদের মতো পাওয়ারফুল একজন এমপির লোকেদের এভাবে সরিয়ে দিল কেউ। মাজেদ তা ভেবে বেরি করতে পারছে না, মনে মনে বলে, না, বড় ভাইকে এখনই জানানো যাবে না, সমস্যা হবে। আমাকে সবটা বের করতে হবে। শহরে ওয়ার গ্যাং এসে জুটেছে। এই শহর আমার, আমি যা বলবো তাই হবে। কে ওরা? মাজেদের লোকেদের খোঁজ নিতে বাহিরে পাঠায়। তারপর মিটফোর্ড রোড থেকে 3টা গলি পার হলে একটা ছোট্ট মুদির দোকান আছে। দোকানের মালিক হাজি সাহেব সন্ধ্যার পর দোকান বন্ধ করে, কিন্তু সেদিন তিনি দেরি করে ফেলেছেন। দোকান বন্ধ করতে করতে রাত হয়ে গেছে। রাত বলতে অনেকখানি রাত। বৃষ্টি হয়েছিল, তার উপর খানিকটা এমপির লোকেরা শাসিয়ে গেছে যে এলাকাতে নতুন কেউ আসলে তাকে জানাতে। দোকান বন্ধ করে কিছুটা হেঁটে আসতেই হঠাৎ তিনি দেখেন সামনের গলিতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে হেলান দিয়ে, একাই দাঁড়িয়ে, হাতে একটা ব্যাগ আছে। মেয়েটা চারিদিকে তাকাচ্ছে, যেন কাউকে খুঁজছে। হাজি সাহেব এগিয়ে প্রশ্ন করেন, এখানে একা কি করছো? রাত হয়ে গেছে, বাসায় যাও না কেন? জায়গা কিন্তু ভালো না, এমপির লোকজন ঘুরে বেড়ায় রাতে।
মেয়েটা তাকায় ওনার দিকে। মেয়েটার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চোখে হালকা ভয়ও লেগে আছে। সে একটা ঢোক গিলে বলে, মানে কাকা, এই এলাকায় মেস আছে কোথাও? মানে মেয়েদের থাকার জায়গা হবে ভালো? আজকে এই গ্রাম থেকে ঢাকায় এসেছি, কাউকে চিনি না এখানে। খালার বাসাতে গেছিলাম, ওখানে খালু আমার সাথে নোংরামি করেছিল বলে চলে এসেছি রাতে এখানে। বুঝতে পারছি না কি করব। আপাতত একটু থাকার ব্যবস্থা হলে আমি ম্যানেজ করে নিতে পারবো সব। হাজী সাহেব মেয়েটার পা থেকে মাথা অবধি দেখতে থাকে, তারপর মাথা নাড়িয়ে জবাব দেয়, ম্যাচ তো একটা আছে, কিন্তু এখান থেকে একটু দূরে। তবে এই রাতে একা যাওয়া ঠিক না মা, ঠিকানা দিলেও তুমি পথ হারাবে। আশেপাশে তাকায় হাজী সাহেব। ঠিক তখনই সেই গলির মাথায় রাফি এসে দাঁড়ায়। হাজী সাহেব রাফিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকে ডাক দেয়। রাফি, রাফি, এদিকে আয় বাবা। রাফি এগিয়ে আসে। ল্যাম্পপোস্টের আলোতে হাজী কাকার সামনে একটা মেয়ে দাঁড়ানো। রাফি বলে, কি কাকা? বাবা, এই মেয়েটার একটু সাহায্য করবি? ম্যাচ খুঁজছে, বিপদে পড়ে এদিকে আইছে, একটু হেল্প কর না। আর তুই এমন কালো জামা কাপড় পরে কই যাইতেছিলি? রাফি মেয়েটার দিকে একবার ভালো করে তাকায়, মেয়েটাও তার দিকে তাকালো। চোখাচোখি হয় দুজনের। মেয়েটার নাম অনু। রাফি সেটা জানে না তখনও, কিন্তু সেই মুহূর্তে একটা অদ্ভুত অনুভূতি হয় তার বুকের ভেতরে। এই অনুভূতি রাফির কাছে অপরিচিত। অনেক অনেক বছর পর এরকম কিছু একটা টের পাচ্ছে সে। রাফি সরাসরি তাকিয়ে থাকে, তারপর বলে, কাকা, রাতে খবর জোগাড় করি জানেন তো, অফিসে পাঠাইতে হয়, রাতেই ছাপায় তারা, ভোরে যে আনি আমি। এই মেয়ে চলো। অনু একটু ইতস্তত করে, তারপর প্রশ্ন করে, আপনি কে? মানে আপনাকে চিনি না তো। রাফি হালকা হাসে, এলাকার সবার চেনা সেই নির্মল হাসি। তারপর বলে, আমি রাফি, এখানকার কাগজওয়ালা। হাজি চাচা চেনে আমাকে, ভয়ের কিছু নেই। কথাটা শুনে অনু হাজী সাহেবের দিকে তাকায়। হাজী সাহেব মাথা নাড়ে। রাফি ভালো ছেলে মা, ভরসা করতে পারো। অনু ব্যাগটা কাঁধে ঠিক করে নেয়, রাফির পেছনে হাঁটতে শুরু করে। গলির ভেতর দিয়ে দুজন হাঁটছে, সামনে রাফি, পেছনে অনু। রাস্তার কমলা আলোয় রাফির ছায়া লম্বা হয়ে পড়েছে। অনু আর চোখে তাকায় তার দিকে। সাদাপাটা পাঞ্জাবি পরা একটা সাধারণ ছেলে, মাথার চুল একটু এলোমেলো, হাঁটার ধরনে একটা নিজস্ব ছন্দ আছে। কোনো তাড়া নেই, কোনো অস্থিরতা নেই। অনুভাবে এই শহরে সবাই ব্যস্ত, এই লোকটা এত শান্ত কেন সে জানে না। এই শান্ততার নিচে কতটা ঝড় লুকিয়ে আছে। ম্যাসের সামনে পৌঁছে রাফি থামে, তারপর বলে, এই যে মেস, ভেতরে গেলে মেসের বিলকিস আপাকে বলবে রুম আছে কিনা। উনাকে ঢুকলেই ডান হাতে পেয়ে যাবে। ধন্যবাদ। রাফি ঘুরে যেতে যায়, তখন অনু বলে ওঠে, আপনার নাম রাফি? হ্যাঁ। আমি অনু। রাফি এবার ফিরে তাকায়, চোখ দুটো একটু মিটমিট করে, তারপর হেসে বলে, জানি। অনু অবাক হয়। অনু তো এর আগে তার নাম বলেনি, সাথে সাথে প্রশ্ন করে। আপনি কিভাবে জানেন? রাফি হাসে, কোনো জবাব না দিয়ে হাঁটা ধরে। অনু হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। সে জানে না যে রাফি আসলে কিছুই ঘটনাচক্রে বলেনি। রাফির কাছে তথ্য সবসময় আগে থেকেই থাকে। শহরের প্রতিটা মানুষের ওপর তার নজর আছে। নতুন কেউ এলাকায় আসলে সে জানতে পারে, কারণ এই শহরের অন্ধকার অংশটা তার। মিটফোর্ড রোডের মোড়ে রাফি তার চিরচেনা জায়গায় দাঁড়িয়ে আছে। কাঁধে কাগজের বোঝা, হাতে একটা চাপ। ভোরের আলো তখনও কুয়াশার ভেতর দিয়ে কোনো রকমে উকি দিচ্ছে। রাস্তায় রিস্কার টুংটাং শব্দ, দূর থেকে আজানের সুর ভেসে আসে। পুরান ঢাকার এই সকাল প্রতিদিনের মতোই শুরু হয়। রাফি চায়ের কাপে চুমুক দেয়। চোখ দুটো রাস্তার উপর, দেখতে মনে হয় সে এমনিতেই তাকিয়ে আছে, কিন্তু আসলে সে প্রতিটা মানুষকে স্ক্যান করছে। কে আসছে, কে যাচ্ছে, কার হাতে কি, কার চোখে কি। রাফির এই অভ্যাস অনেক পুরনো। রাফি ভাই, 2টা কাগজ দেন, একটা আমার, একটা বাসার বড় সাহেবের জন্য। রাফি না তাকিয়ে দুটো কাগজ বাড়িয়ে দিল। জলিল ভাই, আজকে একটু সাবধানে থাকবেন। আপনার রাজীব ম্যান মানে বড় সাহেবকেও বলবেন। কেন, কি হয়েছে? রাফি এবার তার দিকে তাকায়, চোখে সেই অদ্ভুত শান্ত দৃষ্টি। কিছু না, এমনি বললাম। এলাকায় কিছু নতুন মুখ দেখছি গতকাল থেকে, পরিচিত না, তবে আজকের খবর দেখছেন? ওয়্যার গ্যাং নামের একটা নতুন আন্ডারওয়ার্ল্ডে গ্যাং এসেছে। তারা ধরে ধরে বড় লোকদের মারছে। আজকের খবরে দেখেন, ফরিদ ব্যবসায়ীর লাশ পড়ে আছে শহরের বড় ডাস্টবিনের পাশে। হাত আর পা কেটে আলাদা করা হয়েছে। শুনেছি তার সাথে আপনার বড় সাহেবের ভাব ছিল। ধুর, ছাড়ো তো এসব।
জলিল মিয়া কাগজ দুটো বুকের কাছে চেপে ধরে দ্রুত চলে যায়। রাফি আবার রাস্তার দিকে চোখ ফেরায়। সেই একই সকালে অনু মেসের ছোট্ট ঘরটায় বসে আছে। রাতটা ভালো কাটেনি একদম। নতুন জায়গা, অপরিচিত সব। বাইরে রাস্তার আওয়াজ বেশি। ঘুম আসেনি ঠিকমতো এসবের জন্য। দুদিন ধরে ঘুমোতেই পারেনি। তাতে চোখের নিচে কালি জমেছে। সে জানালা দিয়ে বাইরে তাকায়। পুরান ঢাকার সকাল দেখে অনু। সরু গড়ি, পুরনো দালান, ছাদে কাপড় শুকোতে দেয়া, নিচে চায়ের দোকানে ভিড়। এই শহর তার নিজের শহর না। সে এসেছে রাজশাহী থেকে। ঢাকায় এসেছে একটাই কারণে, একটা চাকরির জন্য। ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে সে। তাতে একটা ঠিকানা লেখা, মিডফোর্ড রোড, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ৩য় তলা। অনু উঠে পড়ে। মুখ ধুয়ে চুল আঁচড়ে সাদামাটা সালোয়ার কামিজ পরে বের হয় সে। কিছু খায়নি সে। বিলকিস আপার, রাফি আর হাজির নাম শুনেই অনুকে আর প্রশ্ন করেনি, থাকতে দেয়। ভাড়া ৪,০০০ টাকা প্রতি মাসে। মেসের দরজা থেকে বের হতেই গলির বাতাসে পুরান ঢাকার গন্ধ নাকে আসে। মশলা ধোয়া পুরনো ইট আর রান্নার মিশেল গন্ধ। অনু হাঁটতে থাকে। কিছু দূর যেতেই সে থমকে যায়। মিটফোর্ড রোডের মোড়ে কাগজওয়ালা ছেলেটা দাঁড়িয়ে আছে। মানে কালকের ওই ছেলেটা, রাফি। অনু একটু ইতস্তত করে, তারপর সামনে এগিয়ে যায়। রাফির কাছে এসে বলে, আপনি এখানে? রাফি তার দিকে তাকায়, মুখে সেই চেনা হাসি। হ্যাঁ, এখানেই পাশে থাকি। রাত ভালো কেটেছে? না, কেন? নতুন জায়গা, ঘুম হয় নাকি? কিছুদিন পর হবে। এই শহর একটু সময় নেয়, কিন্তু একবার ধরে নিলে ছাড়ে না। অনু তার কথায় একটু থামে। অদ্ভুত লাগে কথাটা, একটু যেন দুই মানে আছে। কোথাও যাচ্ছেন? চাকরির জায়গা খুঁজছি। মিডফোর্ড রোডে একটা কোম্পানি আছে। অনলাইনে সিভি দিছিলাম, ডেকেছিল আমাকে, তাই আসা। রাফি কাগজের থলে থেকে একটা খবরের কাগজ বের করে দেয়, তারপর বলে, নেন। রাস্তায় কোনো কাগজ পড়লে পথ চেনা সহজ হয়। অনু কাগজটা হাতে নেয়, মেলে দেখে নেয় কোম্পানির ঠিকানা দিয়ে চাকরির সার্কুলার প্রকাশিত খবর। সেটা দেখার পর রাফির চোখের দিকে তাকায় অনু। আপনি গতকাল বললেন আমার নাম জানেন কিভাবে? রাফি চায়ের শেষ চুমুকটা দেয়, কাপটা পাশের দোকানে রাখে, তারপর বলে, এলাকার সবার খবর রাখি। কাগজওয়ালার কাজই তো খবর রাখা। অনু বিশ্বাস করে না পুরোপুরি, কিন্তু আর প্রশ্ন করে না। ধন্যবাদ। অনু হাঁটতে শুরু করে। রাফি পেছন থেকে বলে, সোজা গিয়ে বাঁয়ে মোড় নেবেন, তারপর লাল দালানটা দেখলেই থামবেন, ওটাই গেট। অনু ঘুরে তাকায়। রাফি ততক্ষণে অন্য একজন কাস্টমারের দিকে মনোযোগ দিয়েছে, যেন সে অনুকে খেয়ালই করেনি। সেদিন দুপুরে রাফি ম্যাসের পেছনের গলিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, গলা নিচু করে, চোখ এদিক ওদিক। মাল কোথায় গেছে? ওপাশ থেকে একটা কণ্ঠ শোনা যায়, ভাই বন্দর ঘাটে রাখা আছে, রাতে সরাতে হবে। কতজন পাহারায়? 4 জন। তবে ভাই একটা সমস্যা, কি? শাহেদের লোক এসেছে এলাকায়, তারা নজর রাখছে। আর এমপি মাজেদ আবার শুরু করেছে। রাফির চোখ সরু হয়ে আসে, মুখের ভাব বদলায়। এই মুহূর্তে যে রাফিকে দেখা যাচ্ছে, সে সকালের কাগজওয়ালা রাফি না। শাহেদকে বলো আমি জানি সে এসেছে। আর বলো এই এলাকায় আমার অনুমতি ছাড়া কেউ নিঃশ্বাস নেয় না। আর সিরাজকে বলো মাজেদের সাথে ঘরোয়া আলাপ সারতে। বুঝেছি ভাই। রাফি ফোন রেখে দেয়। ঠিক তখনই গলির অন্য মাথা থেকে একটা শব্দ আসে। রাফি ঘুরে তাকায়, কেউ নেই সেখানে। কিন্তু রাফি নিশ্চিত এখানে কেউ ছিল, কিন্তু সে কে? সন্ধ্যায় অনু ম্যাসে ফিরে। চাকরির ইন্টারভিউ ভালো হয়েছে। আগামীকাল থেকে কাজে যোগ দিতে হবে। মনে হালকা আনন্দ, অবশেষে কাজটা পেয়েছে সে। মেসের সামনে এসে দেখে রাফি পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অনু একটু চমকায়, কোনো না কোনোভাবে রাফির সাথে তার দেখা হয়ে যাচ্ছে। আপনি এখানে কেন? চাকরি হয়েছে? হয়েছে, কিন্তু আপনি কিভাবে জানেন আমি চাকরির ইন্টারভিউতে গেছিলাম? আপনি নিজেই বলেছিলেন সকালে চাকরি দরকার। হ্যাঁ, তো কি করেন মেসের সামনে? মহিলা মেসের সামনে ঘুরঘুর করেন কেন? মেসের বিলকিস আপার সাথে একটু কথা বলতে এসেছিলাম, পরিচিত আমার। অনু বিশ্বাস করে, কিন্তু মনের ভেতরে একটা ছোট্ট প্রশ্ন থেকে যায়। দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর অনু বলে, এই শহরটা কেমন যেন, মানুষগুলো পরিচিত হওয়ার আগেই মনে হয় অনেক কিছু জানে। এই শহরের কানে খুব জোর। আর চোখে? রাফি তার দিকে তাকায়, সেই চোখ শান্ত, গভীর, অন্ধকারের মতো। চোখে তার চেয়েও বেশি।
অনু আর কথা বাড়ায় না, রাফিও না। রাফি চলে যায়, অনু মেসের দরজায় দাঁড়িয়ে তার যাওয়া দেখে। রাত তখন প্রায় 2টা বাজে। পুরান ঢাকার বুকে একটা পরিত্যক্ত গুদাম ঘর আছে। একসময় এখানে কাপড়ের গোদাম ছিল, এখন শুধু ধুলো, মরিচা আর অন্ধকার ছাড়া কিছুই নেই। বাইরে থেকে দেখলে মনে হয় বছরের পর বছর কেউ ঢোকেনি এখানে। দরজায় মরিচা পড়া, তালা ঝোলে সবসময়, দেয়ালে শ্যাওলা জমেছে, পুরো বিল্ডিংটা যেন মৃত। কিন্তু ভেতরে আলো জ্বলছে, একটাই বাল্ব, হলুদ রঙের বাল্ব, বাতাসে একটু একটু দুলছে। সেই আলোর নিচে একটা চেয়ারে বাঁধা আছে একজন মানুষ, তার নাম মাজেদ। সংসদ সদস্য সে, এই শহরের বড় মাপের নেতা। 3 মেয়াদে এমপি তিনি, খুবই ক্ষমতাবান লোক। গলায় সোনার চেন আছে, হাতে দামি ঘড়ি, সবসময় পাঁচরো গাড়িতে চলেন। সামনে পেছনে লোক লস্করে ভর্তি থাকে। মানুষের সামনে হাসি মুখে কথা বলে, ছবি তোলেন, কোনো কিছু উদ্বোধন করেন। এলাকার লোক তাকে সালাম দেয়। কিন্তু এই রাতে মাজেদ সাহেবের হাত দুটো পিস মোড়া করে বাঁধা আছে, পায়েও দড়ি, মুখে কাপড় গোজা আছে একটা, চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে আছে তার, কপাল থেকে ঘাম ঝরছে টপ টপ করে। সে বুঝতে পারছে না কোথায় আছে। গাড়ি থেকে তুলে আনার সময় চোখ বাঁধা ছিল, কতক্ষণ ধরে আসছিল মনে নেই, শুধু জানে সে এখন অন্ধকার একটা জায়গায়। আর চারদিকে যারা দাঁড়িয়ে আছে তাদের মুখে মুখোশ, কালো মুখোশ পরা। 5 জন দাঁড়িয়ে একদম নিস্তব্ধ হয়ে, নড়ছে না, কথাও বলছে না, শুধু দাঁড়িয়ে আছে। কেবল তাদের চোখ দেখা যাচ্ছে, সেই চোখে কোনো আবেগ নেই। মাজেদ মুখের কাপড়ের ভেতর দিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু বের হয় শুধু গোঙানি। তখন পেছন থেকে পায়ের শব্দ ভেসে আসে, ধীরে ধীরে, একদম ধীরে, যেন কোনো তাড়া নেই তার। কেউ হেঁটে আসছে তার দিকে। মাজেদ ঘাড় ঘোরানোর চেষ্টা করে। 5 জন ছাড়াও আরও একজন আসলো, সেও কালো পোশাকে, মুখে মুখোশ পরা, কিন্তু বাকিদের থেকে আলাদা সে, লম্বা অনেকটা। তার চলার ভঙ্গিতে একটা ক্ষমতা আছে, পুরো ঘরটা যেন তার উপস্থিতিতে ছোট হয়ে যায়। সে এসে মাজেদের সামনে একটা চেয়ার টেনে নিল, উল্টো করে বসে সে, 2 হাত চেয়ারের পিঠে রাখে, মাজেদের চোখের দিকে সরাসরি তাকায়। দীর্ঘ নিস্তব্ধতা বিরাজ করে তখন। তারপর সে মাজেদের মুখের কাপড় টেনে বের করে। মাজেদ তৎক্ষণাৎ চিৎকার করে উঠে বলে, কে তোরা? জানিস আমি কে? আমি মাজেদ, সংসদ সদস্য। তোদের শেষ করে দেব, এখনই ছেড়ে দে আমাকে। তোদের এত বড় সাহস, আমাকে তুলে এনেছিস? মুখোশধারী ছেলেটা একটুও নড়ে না, কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। মাজেদ আরও চেঁচায়, শুনছিস না শহরের বাচ্চারা? আমি মাজেদ, ছাড় আমাকে। এই শহরে আমার কথায় পুলিশ চলে, আমার একটা ফোনে তোদের সবার জীবন শেষ হবে। ছাড় আমাকে, ছাড়। বাঁচতে চাইলে এখনই যেতে দে আমাকে। মুখোশধারী ছেলেটা এবার ধীরে ধীরে কথা বলে, চিৎকার করো, যত খুশি করো। এই ঘরের দেয়াল অনেক পুরু, বাইরে কেউ শুনতে পাবে না তোমার চিৎকার। মাজেদ থামে। মুখোশধারী লোকটার গলার স্বরটা শান্ত, অনেক বেশি শান্ত। এই শান্ততাই সবচেয়ে ভয়ের। মাজেদ নিজেকে একটু সামনে নিয়ে বলে, আমাকে আমাকে তুলে এনেছো কেন? কি চাও তোমরা? টাকা? কত লাগবে বলো? আমার কাছে অনেক টাকা আছে, যা চাইবে তাই দেব, শুধু আমাকে যেতে দাও। টাকা? না মাজেদ সাহেব, আমরা টাকার জন্য তোমাকে আনিনি। তাহলে কি চাও? মুখোশধারী উঠে দাঁড়ালো, হাত দুটো পেছনে নেয়, ঘরের মধ্যে ধীরে ধীরে পায়চারি শুরু করে। তারপর বলে, মেয়েটার নাম রিমা, বয়স 16, কুমিল্লা থেকে এসেছিল ঢাকায়, স্বপ্ন ছিল নার্স হবে। মাজেদের মুখ একটু বদলায়, সে বুঝতে পারছে না হঠাৎ মুখোশধারী লোকটা কি বলছে। সে আবার বলে, আরেকজনের নাম সাথী, বয়স 18, বাবা নেই তার, মাকে দেখার জন্য ঢাকায় কাজ খুঁজতে এসেছিল। মাজেদ বড় একটা ঢোক গেল, তার হাত পা নড়ে না। লোকটা আবার বলে, আরেকজনের নাম নীলা, বয়স 15, স্কুলের মেয়ে, বেড়াতে এসেছিল ফুপুর বাসায়। মুখোশধারী এবার থামে, ঝুঁকে এসে মাজেদের দিকে তাকায়। তারপর বলে, এই 3 জন কোথায় এখন? মাজেদের মুখে এবার কোনো কথা নেই, চোখে ভয় দেখা যায়। সে ঢোক গেলে বলে, জানি না কিসের কথা বলছো। মুখোশধারী একটু হাসে। মুখোশের আড়ালে সেই হাসি দেখা যায় না, কিন্তু চোখ দেখে টের পাওয়া যায়। জানো না? সে পেছনে ফিরে একজনকে ইশারা করে। সেই লোক একটা ল্যাপটপ সামনে নিয়ে আসে, স্ক্রিনে ভিডিও চলছে, মাজেদের সামনে ধরে। মাজেদ দেখে, তারপর চোখ সরিয়ে নেয়। দেখো,
কথাটায় এমন কিছু আছে যে মাজেদ আবার তাকায়। ভিডিওতে দেখা যাচ্ছে একটা অন্ধকার ঘর, মেয়েগুলো বাধা আছে, ভয়ে কাছে ওরা, আর পাশে আছে মাজেদের লোকেরা। মাজেদ মুখ ঘুরিয়ে নেয়। এ- এটা এটা আমি করিনি। আমার লোকেরা, আমি জানতাম না। মুখোশধারী হাঁটু গেড়ে মাজেদের সামনে বসে, চোখে চোখ রাখে। তোমার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢোকে, কোথা থেকে আসে? মাজেদ চুপ হয়ে গেছে। এতক্ষণে বুঝে গেছে তাকে কেন তুলে আনা হয়েছে। তোমার সই করা কাগজ আছে আমাদের কাছে, যেখানে মেয়েদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেই কাগজে তোমার সই, তোমার সিল। আমাকে মেরো না, আল্লাহর দোহাই লাগে। আমার ছেলে মেয়ে আছে। তোমার ছেলেমেয়ের কথা তোমার মনে পড়েছে, কিন্তু রিমার মায়ের কথা কি ভেবেছিলে? সাথীর মায়ের কথা, নীলার কথা? ঘরের নিস্তব্ধতা নেমে আসে। মাজেদ কথা বের করতে পারে না। মুখোশধারী পেছনে ঘুরে দাঁড়ায়, তারপর বলে। শুরু করো। 5 জন এগিয়ে আসে। একজন এসে সোজা মাজেদের আঙুল কেটে দেয় সিজার ব্লেড দিয়ে। মাজেদ চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার দেয়াল পেরোয় না। আরেকজন এসে হাঁটুর পেছনে আঘাত করে। মাংসসহ হাড় যেন কেঁপে ওঠে। মাজেদের সারা শরীর কেঁপে ওঠে, চেয়ারটা একটু দুলে ওঠে। থামো, থামো, আমি সব বলবো, মেরো না, দয়া করো। মুখোশধারী হাত ধরে, বাকিরা থামে তখন। বলো। মেয়েগুলো মেয়েগুলো মালয়েশিয়ায় আছে, একটা এজেন্টের কাছে, নাম সালাম। তার তার নম্বর আমার ফোনে আছে। আর কতজন? গত গত 2 বছরে 50 জন পাঠিয়েছি। 50 জন? সে পেছনে ঘুরে দাঁড়িয়ে থাকে, কথা বলে না। ঘরে পিনপতন নিস্তব্ধতা বিরাজ করছে। তারপর ধীরে ধীরে ঘুরে বলে। সালামের নম্বর নিয়ে নাও, আর মাজেদের ফোনে যা আছে সব কপি করো। একজন এগিয়ে যায়। মাজেদ একটু স্বস্তি পায়, মনে হয় হয়তো বেঁচে যাবে। তুমি কি ভাবছো আমরা তোমাকে ছেড়ে দেব? মাজেদ আবার জমে যায়। মুখোশধারী এগিয়ে আসে, একদম কাছে এসে বলে। এই গল্পটির লেখক আবির হাসান নিলামের লেখা। মিঠুন স্ত্রী চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্ত্রী চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। 50টা মেয়ে, 50টা জীবন, তুমি সেগুলো বিক্রি করেছো পণ্যের মতো। আমাকে আমাকে পুলিশে দাও, আইনের কাছে দাও। পুলিশ? যে পুলিশের অফিসারদের তুমি প্রতি মাসে টাকা ভর্তি খাম পাঠাও, সেই পুলিশ? মাজেদ আর কথা বলে না। মুখোশধারী সরে দাঁড়ালো, তারপর আবার বলল। শেষ করো, কিন্তু দ্রুত না, ধীরে ধীরে, যেন সে বোঝে এই যন্ত্রণা কেমন, যেন সে মনে করতে পারে প্রতিটা মেয়ের মুখ। না, না, আল্লাহ, কেউ নেই, কেউ নেই, আমাকে বাঁচাতে। টাকা দেবো সবাইকে, কোটি টাকা, ছাড়ো আমাকে। মুখোশধারী ঘুরে দরজার দিকে হাঁটে। পেছনে শব্দ শুরু হয়। একজন এসে মাজেদের কিডনি সোজা চিকন ছুরি ঢুকিয়ে দিল। আরেকজন এসে হাত সোজা ব্লেড চালায়। এরপর আরেকজন চোখের ভেতর দিয়ে চাকু ঢুকিয়ে ঝরে ঘোরাতে থাকে। মাজেদের কণ্ঠস্বর একটু একটু করে দুর্বল হতে থাকে। মুখোশধারী দরজার কাছে দাঁড়িয়ে একটু থামে। পকেট থেকে একটা কাগজ বের করে, তাতে লেখা 50টা নাম। সে একবার দেখে, তারপর ভাঁজ করে আবার পকেটে রাখে। বাইরে বেরিয়ে আসে। রাতের বাতাস লাগে মুখে। মুখোশ খোলে সে। মুখোশের আড়ালে যে ছিল সে হলো রাফি। চোখ দুটো এখন শান্ত, একদম শান্ত, যেন ভেতরে খানিক আগে কিছু হয়নি, যেন সে শুধু রাতের বাতাসে একটু হাঁটতে বেরিয়েছে। সে আকাশের দিকে তাকায়, তারপর পকেট থেকে ফোন বের করে। সুজন, সালাম নামে একজন আছে মালয়েশিয়ায়, তার কাছে 50টা মেয়ে। মালয়েশিয়ান মাফিয়া স্যাভেজ গ্যাংয়ের লিডার আর্থা কুলারের সাথে যোগাযোগ করো, বলবে ওয়্যার গ্যাং থেকে পাঠিয়েছে তোমাকে। তারপর কাজটা কি বলবে, বাকিটা সে বুঝে নেবে। কাল ভোরের মধ্যে ব্যবস্থা করো। ভাই বুঝেছি। সকালে পেপারে খবর আসবে। ফোন রেখে দেয় রাফি। পরদিন ভোর হয়। মিডফোর্ড রোডের মোড়ে রাফি দাঁড়িয়ে আছে, কাঁধে কাগজের বোঝা, হাতে চা, 1 কাপ লাল চা। রাফি ভাই, আজকের কাগজে দেখলেন এমপি মাজেদকে মৃত পাওয়া গেছে। কি সাংঘাতিক, মাজেদকেও সরিয়ে দিল। রাফি কাগজের দিকে তাকায়। শিরোনাম বড় করে লেখা, এমবি মাজেদের রহস্যজনক মৃত্যু, খুন করেছে ওয়ারগ্যাং, পুলিশের তদন্ত শুরু। রাফি মাথা নাড়ায়। দুনিয়াটা অদ্ভুত জলিল ভাই, যে যা করে তার হিসাব একদিন না একদিন হয়।
জলিল মিয়া মাথা নাড়িয়ে চলে যায়। রাফি চায়ে চুমুক দিতে থাকে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে অনু আসতে দেখা যায়। অফিসে যাচ্ছে অনু, হাতে ব্যাগ, চুল বাঁধা, মুখে হালকা ক্লান্তির ছাপ। রাফি তার দিকে তাকালো। অনু কাছে আসতেই রাফি একটা কাগজ এগিয়ে দেয়। আজকের পেপার নিন। অনু হাতে নেয়, শিরোনাম দেখে। এমপি মরে গেছে। হুম। লেখা আছে নারী পাচারের সাথে যুক্ত ছিল মাজেদ। 2 বছরের ভেতরে 50টা নারীর পাচার করেছে মাজেদ। শহরে গ্রাম থেকে আসা মেয়েদের কাজের নাম করে পাচার করে দিত মাজেদ। তারপর থানায় পুলিশদের কিনে অন্ধকারে চলতো তাদের বিজনেস। ইস, এই মানুষগুলো কিভাবে পারে? রাফি কিছু বলে না, সে চা খেতে ব্যস্ত। অনু রাফির দিকে তাকায়, তারপর বলে, আচ্ছা, আপনি কি মনে করেন? মানে ওই ওয়ার গ্যাং খুন করেছে, সে কি ঠিক করেছে? কেউ কেউ আইনের বাইরে থাকে অনু, তাদের বিচার আইন করতে পারে না। তাহলে কে করে? যার কাছে সাহস আছে। অনু আর কথা বাড়ায় না, কাগজটা ব্যাগে রেখে হাঁটতে শুরু করে। রাফি তার যাওয়া দেখে, মুখে কোনো ভাব নেই, শুধু চোখে একটা অদ্ভুত আলো। পুরান ঢাকার বাইরে নারায়ণগঞ্জ সংলগ্ন একটা বড় বাড়ি। বাইরে থেকে দেখতে আমদানি রপ্তানির ব্যবসা, ভেতরে চলে আসল রাজত্ব। 2 তলা জুড়ে অস্ত্র, টাকা, মানুষে ভর্তি। চারিদিকে পাহারা আছে, ছাদে আছে সিসিটিভি। গেটে 3 জন করে লোক। শাহেদ বসে আছে চেয়ারে, বয়স 50-এর কোঠায়, চেহারা ভারী, মাথার চুল পাকা, কিন্তু চোখের দুটো তখনও তরুণের মতো তীক্ষ্ণ। সেই চোখে তাকালে মনে হয় সে মানুষকে ভেতর থেকে পড়ে ফেলে। বাম হাতের কবজিতে একটা বড় দাগ, পুরনো ছুরির কাটা দাগ এটা। সেই দাগ সে কখনোই লুকায় না, বরং গর্বের সাথে দেখায়। এই শহরের আন্ডারওয়ার্ল্ডের শাহিদের নাম উচ্চারণ করলে মানুষ মাথা নামিয়ে ফেলে। সামনে দাঁড়িয়ে আছে তার 5 জন লোক, মাথায় নিচু করে দাঁড়িয়ে। কেউ কথা বলছে না। শাহেদ টেবিলে আঙুল ঠোকে, 1 বার, 2 বার, 3 বার। শুনেছিস মাজেদ মরে গেছে? ওর কথায় কেউ সাড়া দেয় না। সে আবার বলে, আমার লোক, আমার মাজেদ, আমি যাকে দিয়ে এ শহরের রাজনীতি চালাতাম, সে মরে গেছে। একটা গ্যাং এসে তাকে তুলে নিয়ে গেছিল, মেরে ফেলেছে। আর তোরা জানতেই পারিসনি? ভাই, আমরা রহিম। চুপ। রহিম থেমে যায়। শাহেদ উঠে দাঁড়ায়, হাত দুটো টেবিলে রাখে, সামনে ঝুঁকে বলে, ওয়ার গ্যাং, ওই নামটা শুনেছিস কখনো? সবাই একে অপরের দিকে তাকায়, কথা বলতে পারে না। না ভাই, এই নামের কোনো গ্যাং এই শহরে নেই, আগে কখনো শুনিনি। তাহলে এখন আছে, আর তারা আমার লোককে মেরেছে। এটা শুধু খুন না, এটা আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে। ঘরে ভারী নিঃশ্বাস পড়ে। শাহেদ জানলার কাছে যায়, নিচের রাস্তার দিকে তাকায়। আজ থেকে এ শহরের প্রতিটা কোনায় লোক লাগাবি, চায়ের দোকান, মসজিদের সামনে, বাজারে, গলিতে, সবখানে ওয়ার গ্যাং কারা কোথায় থাকে, কে চালায়, সব জানতে হবে। জি ভাই। আর শোন, যে এই তথ্য আনবে তাকে 50 লাখ টাকা দেব, আর যে ওয়ার গ্যাংয়ের মাথাটা এনে দেবে তাকে দেব 1 কোটি। ঘরে সাড়া পড়ে যায়। শাহেদ আবার চেয়ারে বসে, চোখ বন্ধ করে তারপর খোলে। এই শহরে আমার অনুমতি ছাড়া কেউ এভাবে কিছুই করবে না। এটা কেউ যদি ভুলে গিয়ে থাকে তাহলে মনে করিয়ে দেওয়ার সময় হয়েছে। সবাই চলে যায় ঘর থেকে। সেদিন রাত 9টা। মিডফুট রোড থেকে 2 গলি দূরে একটা সরু রাস্তা। রাস্তার আলো কম, দুপাশে পুরনো দালান। রাতে এই রাস্তায় মানুষ কম চলাচল করে। অনু অফিস থেকে ফিরছে, হাতে একটা ফাইল ব্যাগ, পায়ে ক্লান্তি। দিনটা লম্বা ছিল, নতুন কাজ, নতুন জায়গা, সব একসাথে সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। গলির মাথায় 4 জন ছেলে দাঁড়িয়ে আছে। তারা ওয়ার গ্যাংয়ের তথ্য খুঁজতে থাকে। অনু আসে সেখান দিয়ে। অনু একটু সতর্ক হয়, পা চালিয়ে যেতে থাকে, কিন্তু ছেলেগুলো পথ ছাড়ে না। এই যে সুন্দরী, এত রাতে একা কোথায়? এই শহরে আমাদের চোখের আড়ালে থাকা তো পাপ। চলো তোমাকে একটু লিফট দিয়ে আসি। অনু থামে না, মাথা নিচু করে হাঁটতে থাকে। আরে থামো না, কথা বলছি। অনু থামে, ঘুরে তাকায়, চোখে সরাসরি। পা ছাড়ুন, আপনাদের সাহস তো কম না। রাস্তা ছাড়ুন বলছি, নয়তো আমি চিৎকার করব। টিপু হাসে, পাশের জনেরাও হাসে। পথ ছাড়বো, কিন্তু আগে একটু কথা বলো। নতুন এসেছো এই এলাকায় না? চিনতে পারিনি তো। আমাদের চিনো না তুমি? আপনাদের চেনার দরকার নেই আমার, সরুন, চিৎকার দেব কিন্তু। এত রাগ কেন মামনি? আমরা কি খারাপ? চিৎকার করে লাভ নেই জানো। তার চেয়ে চলো, আমাদের সাথে একটু আনন্দ করবে। ড্রেসটা তো বেশ সুন্দর পড়েছ। চলো একটু আড্ডা দেই। তোমার ফিগার দেখে মাথা কাজ করছে না।
কত টাকা লাগবে বলো সোনা? আমার সাথে এই ভাষায় কথা বলবেন না। রাজু নামের দ্বিতীয় ছেলেটা হাত বাড়িয়ে অনুর ওড়না ধরে টান দেয়। অনু প্রচণ্ড রাগে আর অপমানে রাজুর গালে একটা চড় কষে দেয়। অনু চিৎকার করে বলে, কুত্তার দল, তোদের লজ্জা করে না একটা মেয়ের গায়ে হাত দিতে? তোদের মা বোন নেই? চড় খেয়ে রাজুর চোখ দুটো লাল হয়ে যায়। সে অনুর চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিয়ে বলে, অনেক তেজ তোর নাম মাগি, তেজের চিকিৎসা করবো আজ আমরা। ধরতে একে, আজ একে নিয়ে মজা করব, দেশের বাইরে পাঠাবো। লজ্জা নেই তোদের? মায়ের পেটে জন্মাওনি? টিপু এবার অনুর কাছে আসে, হাত বাড়ায়। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের মাঝখান থেকে একটা সাইকেলের ঘন্টি বাজার শব্দ শোনা যায়। সাইকেল নিয়ে ধীর লয়ে এগিয়ে আসে রাফি। তারপরে সেই পুরনো ময়লা শার্ট। রাফি সাইকেল থামিয়ে কাচুমাচু হয়ে বলে, আরে ভাইয়েরা, আপনারা এখানে কি করছেন? আপাটাকে ছেড়ে দিন না, উনি তো ভালো মানুষ, ওনাকে বিরক্ত করে আপনাদের কি লাভ? কথাটা শুনে সবাই সেদিকে তাকায়। রাফিকে তারা চেনে, খবরের কাগজ বেচে বেড়ায়। এই যে খবরের কাগজ ওলা ফকির নিয়ে আসছে হিরো সাজতে। তুই এখানে কি করছিস রে? পালা এখান থেকে, নয়তো তোর হাড়গোড় আস্ত রাখবো না। ভাই, আমি গরিব মানুষ, ঝগড়াঝাটি বুঝি না, কিন্তু মেয়েটা খুব বিপদে পড়েছেন, আপনারা ওনাকে যেতে দিন, আমি আপনাদের অনুরোধ ধরছি। রাফি অনুর সামনে এসে দাঁড়ায়। সে খুব সাধারণ দেখানোর অভিনয় করছে যাতে কেউ বুঝতে না পারে সে আসলে কে। রাফি আসলে চাইলেই এদের চারজনকে এক সেকেন্ডে শেষ করে দিতে পারত, কিন্তু অনুর সামনে সে তার মাফিয়া সত্তা প্রকাশ করতে চায় না। সে চায় অনুর মনে তার প্রতি এক সাধারণ মায়া তৈরি হোক। টিপু রাফির বুকে একটা লাথি মারে। রাফি মাটিতে পড়ে যায়। অনু চিৎকার করে ওঠে, রাফি, আপনি চলে যান এখান থেকে, ওরা আপনাকে মেরে ফেলবে, পালান। রাফি উঠে দাঁড়ায়। অনু আবার বলে, ছাড়ো ওকে, ছাড়ো। রাফি ব্যথায় কুঁকড়ে যায়, কিন্তু উঠে দাঁড়ানোর চেষ্টা করে। ঠিক তখন গলির অন্য মাথা থেকে পুলিশের গাড়ির আলো আসে। সাইরেন বাজে। টিপু চমকে যায়। পুলিশ রে, ভাগ! চারজন দৌড়ে অন্ধকারে মিলিয়ে যায়। রাফি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। ঠোঁট থেকে রক্ত পড়ছে, পেটে ব্যথা। অনু দৌড়ে আসে। আপনি ঠিক আছেন? রাফি হাসার চেষ্টা করে, ঠোঁট কাটা বলে হাসিটা একটু বাঁকা হয়। আছি। অনু কাঁধ থেকে ওড়না করে রাফির ঠোঁটের কাছে ধরে। এখানে ধরুন, রক্ত বন্ধ হবে। আপনার ওড়না নষ্ট হবে। চুপ থাকুন। অনু নিজেই ওনার কোণ দিয়ে রাফির ঠোঁটের রক্ত মুছে দেয়, হাত একটু কাছে। চোখে এখনো ভয়ের ছাপ। রাফি চুপ করে থাকে। এত কাছ থেকে অনুর মুখ দেখছে। উদ্বিগ্ন চোখ, কপালে হালকা ভাঁজ, বুকের ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা। ভয় পেয়েছেন? একটু। অনু থামিয়ে রাফির দিকে তাকায়, তারপর বলে, আপনি আমার জন্য মার খেলেন, আপনাকে জিজ্ঞেস করেছেন ঠিক আছে কিনা? আমি ঠিক আছি, অভ্যাস আছে। কিভাবে অভ্যাস মার খাওয়ার? রাফি জবাব দেয় না। পুলিশের গাড়ি গলি পার হয়ে চলে গেছে। রাস্তা আবার ফাঁকা হয়ে যায়। রাফি সোজা হয়ে দাঁড়ায়। খেয়েছেন রাতে? এই অবস্থায় সেটা জিজ্ঞেস করছেন? হ্যাঁ। খাইনি, অফিস থেকে সরাসরি আসছিলাম। চলুন। কোথায়? খাবার খেতে। অনু একটু থামে, রাফির কাটা ঠোঁটের দিকে তাকায়, তারপর বলে, আপনার ঠোঁটে ব্যথা নেই? আছে, কিন্তু পেটে ক্ষুধাও আছে। অনু হাসি চাপার চেষ্টা করে, পারে না। একটু হেসে ফেলে। রাফি সেই হাসি দেখে। বুকের ভেতরে আবার সেই উষ্ণতা দেখা দেয়। গলির কোণে একটা ছোট্ট রেস্তোরাঁ, রাতেও খোলা থাকে। ভেতরে দুটো টেবিল, হলুদ আলো। দুজন মুখোমুখি বসে। রাফি খিচুড়ি অর্ডার করে। অনু ভাত আর ডাল। খাবার আসার আগে দুজন চুপ করে থাকে। তারপর অনু বলে, আপনি কেন এলেন? দেখলাম ঝামেলা হচ্ছে। চলে যেতে পারতেন। পারতাম, কিন্তু জাননি কেন? যেতে ইচ্ছে করেনি। অনু চোখ নামিয়ে নেয়। খাবার আসে, দুজন খায়। মাঝে মাঝে কথা হয়, ছোট ছোট কথা। অনুর রাজশাহীর কথা, রাফির এলাকার কথা। রাফি খেয়াল করে অনু কথা বলার সময় হাত নাড়ায়, চোখ উজ্জ্বল হয়। অনু খেয়াল করে রাফি কম কথা বলে, কিন্তু যা বলে মনোযোগ দিয়ে বলে। খাওয়া শেষে রাফি বিল দেয়। এটা কেন? আমি দিতাম। পরের বার মানে? রাফি উঠে দাঁড়ায়, হাত টিস্যু দিয়ে মুছতে মুছতে বলে, মানে পরের বার যদি খেতে আসি, চলুন বাকি পথ আগিয়ে দেই। অনু কিছু বলে না। বের হয় দুজন, হাঁটতে থাকে চুপচাপ। মেসের সামনে পৌঁছে রাফি থামে। এরপর থেকে রাতে একা আসবেন না, অফিস থেকে কেউ না থাকলে ফোন করবেন। কাকে ফোন করব? কেউ নেই আমার। আর কি? আপনার নাম্বার নেই আমার কাছে। রাফি পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে, তাতে নাম্বার লেখা।
অনুর হাতে দেয়। অনু কাগজটা হাতে নেয়। আগে থেকে লেখা ছিল আমার জন্য? রাফি হাসে, কিছু বলে না। কাটা ঠোঁটে ব্যথা লাগে, তবুও হাসে। রাফি। সে চলে যায়। অনু কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। রাফির যাওয়া দেখে বুকের ভেতরে একটা নতুন অনুভূতি তৈরি হয় দুজনের মনে। সে জানে না এই সাধারণ কাগজ অলা ছেলেটার ভেতরে কত গভীর অন্ধকার। রাত গভীর হয়। পুরান ঢাকার একটা পরিত্যক্ত গুদাম ঘরের 3 তলায় আলো জ্বলছে। নিচ থেকে দেখলে বোঝার উপায় নেই জানালায় কালো পর্দা টাঙানো। বাইরে দুজন পাহারায় আছে। ভেতরে বড় একটা টেবিল ঘিরে বসে আছে 6 জন মানুষ। মাঝখানে যে বসে আছে তার নাম কেউ জানে না। সবাই তাকে ডাকে মিস্টার লিডার বলে। চেহারা দেখা যায় না ভালো করে, কেউ তাকে এ অবধি দেখেও নি। চোখে ঠান্ডা দৃষ্টি লেগে থাকে সব সময়, সাথে মাস্কও আছেই। সামনে একটা কফির মগ, হাত দুটো টেবিলে রাখা, শান্তভাবে বসা, একদম শান্ত। সুজন এগিয়ে আসে। মাজেদের কি হবে ভাই? খবর আছে, শাহেদ পুরো শহরে লোক লাগিয়েছে, মিডফোর্ড থেকে শুরু করে বন্দর পর্যন্ত সবখানে তার চর। ওয়ার গ্যাং কারা এটা খুঁজছে। মিস্টার লিডার কফিতে চুমুক দেয়, তারপর একটা সিগারেট জ্বালিয়ে বলে, পাবে না খোঁজ, নিশ্চিন্তে থাকো। ভাই 1 কোটি টাকা অফার করেছে, লোক প্রলুব্ধ হতে পারে, যে কেউ খুঁজে দিতে প্রস্তুত। যে প্রলুব্ধ হওয়ার সে আগেই বাদ, মানে সে মরবে। আমার খোঁজ পাবে না সহজে। এই খেলাকে আমি নতুন না সুজন, আমাদের দলে ওই ধরনের মানুষ নেই। ঘরে নিস্তব্ধতা নেমে আসে। সিগারেট টানতে থাকে সে আবার। তারপর পেছন থেকে রাকিব কথা বলে, ভাই একটা সমস্যা হয়েছে। মিস্টার লিডার তার দিকে তাকায়। রাতুল এগিয়ে এসে বলে, রাতুলকে তুলে নিয়ে গেছে শাহেদের লোকেরা। ঘরে একটা ভারী নিঃশ্বাস পড়ে। সে জোরে শ্বাস নেয়। তার মিস্টার লিডার সরাসরি জিজ্ঞেস করে, কিভাবে? রাতুল গতকাল রাতে পুরান ঢাকার একটা গলিতে ঝামেলায় পড়েছিল, মাতাল অবস্থায় ছিল। মুখ ফসকে বলে ফেলেছে সে ওয়ার গ্যাংয়ের লোক। শাহেদের চর সেখানে ছিল, খবর পেয়ে রাতারাতি তুলে নিয়ে গেছে। মিস্টার লিডার কিছু বলে না। সে সিগারেট শেষ করে তারপর 2 আঙুল দিয়ে টেবিলে একবার টোকা দেয়। আমার চেহারা দেখেছে রাতুল? না ভাই, আপনি সব সময় লোকেশন চেঞ্জ করেন। রাতুল কোনোদিন এই ঘরে আসেনি, আপনাকে চেনে না। তাহলে শাহেদ কিছু পাবে না। ভাই রাতুল আমাদের লোক, ওকে কি ছেড়ে দেব? এটা আমাদের সাথে তো বেইমানি হবে। মিস্টার লিডার উঠে দাঁড়ায়, জানালার কাছে যায়, পর্দার ফাঁক দিয়ে নিচে তাকায়। রাতুল জানে কি করতে হবে, সে কথা বলবে না। ওদিকে রাত বাড়ে। শাহেদের গুদাম ঘরের নিচতলায় একটা ছোট ঘর। রাতুলকে এনে ফেলা হয়েছে এখানে। হাত পেছনে বাঁধা, মুখে রক্ত, বাম চোখ ফুলে উঠেছে। শাহেদের লোক ইমরান সামনে দাঁড়িয়ে। বলো কে লিডার? রাতুল থুতু ফেলে। ইমরান লাথি মারে তার পেটে। রাতুল কুকড়ে যায়, কিন্তু মুখ বন্ধ করে রাখে। ভালোই বলো, কে চালায় ওয়ার গ্যাং? কোথায় থাকে? রাতুল মাথা তোলে, ফোলা চোখে তাকায় সবার দিকে, তারপর বলে, জানি না। ইমরান আবার মারে, এবার আরো জোরে। রাতুলের মুখ থেকে রক্ত পড়ে মেঝেতে। সে বলে, তুমি নিজে মুখে বললে ওয়ার গ্যাং এর লোক, আর এখন বলছো জানো না? লোক ছিলাম, কিন্তু লিডারকে জানি না, কখনো দেখিনি। কেউ দেখেনি তাকে, সে কারো সামনে আসে না। ইমরান বিশ্বাস করে না তার কথা। আবার শুরু করে। ঘন্টার পর ঘন্টা চলে নির্যাতন। প্লাস দিয়ে নখ তোলা, হাতে পায়ে শিক ফোটানো, সুচ ঢোকানো, দম আটকে রাখা, সব নির্যাতন করে ওর ওপরে। তবুও মুখ দিয়ে কথা বের করতে পারে না কেউ। রাতুলের শরীর আর বেশি পারে না সহ্য করতে। চোখ ঝাপসা হয়ে আসে, শ্বাস ভারী হয় তার। শেষবারের মতো ইমরান জিজ্ঞেস করে, বল সবটা, বাঁচিয়ে দেবো তোকে। রাতুল চোখ তুলে, ঠোঁটে একটু হাসি। সে হেসে বলে, আমার লিডার কেউই না, একা থাকি আমি, পারলে খুঁজে নে। তারপর চোখ বুজে যায় ওর। ইমরান পেছনে সরে দাঁড়ায়। রাতুল আর নড়ে না। রাতুল মারা যায়। পরদিন সকাল, মিডফোর্ড রোডের মোড়ের ভেতরে রাতুলের লাশ পড়ে থাকতে দেখা যায়। রাফি সাদা পাঞ্জাবি, কাঁধে কাগজের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, আর মুখে চেনা হাসি, কিন্তু ভেতরে খবর পৌঁছে গেছে রাতুল নেই। আর রাফি চায়ে চুমুক দেয়। চোখ বন্ধ করে একটু থাকে সে, তারপর খোলে। পকেট থেকে ফোন বের করে, সুজনকে কল করে। বন্দরে শাহেদের যে চালান আসছে আজ রাতে, আটকে দাও পুরোটা, একটা মালও ছাড়বি না, পুড়িয়ে ফেলবি সব। বুঝেছি ভাই। আর রাতুলের পরিবার আছে? হ্যাঁ ভাই, মা আছে, ছোট বোন আছে। ওদের ব্যবস্থা করো এখনই।
ফোন রেখে দেয় রাফি। সেই সকালেই বিলকিস আসে। বিলকিস নামের মহিলাকে এলাকার মানুষ চেনে মেসের মালিক হিসেবে। বয়স 35-এর ওপর, কিন্তু এই এলাকার প্রতিটা গলির খবর তার কাছে থাকে। রাফির সাথে তার পুরনো সম্পর্ক। রাফি, পুলিশ বাড়ছে এলাকায়। গতকাল রাতে 3টা গাড়ি এসেছে, সাদা পোশাকেও কেউ কেউ ঘুরছে। জানি আপা। মাজেদের ব্যাপারে তদন্ত হচ্ছে। একজন তরুণ অফিসার নাকি অনেক সক্রিয়। নাম? ইন্সপেক্টর জামিল, নতুন এসেছে। সোজা মানুষ বলে শুনেছি। সোজা মানুষ বিপজ্জনক, চোখে চোখে রাখো। বিলকিস চলে যায় সেখান থেকে। রাফি রাস্তার দিকে তাকিয়ে থাকে। সেদিন দুপুরে রাফি মেসের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ অনু বের হয়, হাতে একটা ব্যাগ, মুখে একটু ব্যস্ততা ভাব। কোথায় যাচ্ছ? বাজারে, অফিসে আজ হাফ ডে, একটু বের হলাম। রাফি পাশে হাঁটতে থাকে। রাফি বলে, একা যাবেন? যেদিন থেকে আপনার মতো একজন বডিগার্ড পেয়ে গেছি, একা তো আর যেতে পারবো না। বডিগার্ড না, পাড়ার লোক। পার্থক্য কি? বডিগার্ড টাকা নেয়, পাড়ার লোক নেয় না, উল্টো ট্রিট দিয়েছিল। অনু হেসে ফেলে রাফির কথায়। দুজন পাশাপাশি হাঁটে বাজারে ঢোকে। অনুর সবজি দেখছে, দাম জিজ্ঞেস করছে। রাফি পাশে দাঁড়িয়ে থাকে। দোকানদার বেশি দাম বললে রাফি একটু গলা নামিয়ে বলে, দাম ঠিক হয়ে যায়। অনু অবাক হয়। আপনাকে দেখলে সবাই এত ভয় পায় কেন? ভয় পায় না, চেনে। একই কথা। রাফি জবাব দেয় না। রাফি বাজারের ব্যাগগুলো নেয়। বাজার শেষে ফেরার পথে অনু বলে, আপনার ঠোঁট কেটেছিল, এমন কেন? ভালো। দেখি। রাফি একটু অবাক হয়ে তার দিকে তাকায়। অনু রাফির মুখের কাছে একটু ঝুঁকে বলে, এখনো লাল হয়ে আছে, ব্যথা করছে? না। অনু সোজা হয়ে দাঁড়ায়, একটু লজ্জা পায়, তারপর আবার বলে, এত কাছ থেকে দেখলাম কেন জানি না। ঠিক আছে, আবার দেখবেন। দুজন আবার হাঁটতে থাকে। গলির মোড়ে আসতেই রাফি বলে, আজ রাতে অফিস আছে? না, হাফ ডে তো। তাহলে সন্ধ্যায় বের হবেন না? অনু ভ্রু কুঁচকায়। সে এমনি বের হয় না, তবে প্রশ্ন করে, কেন? এলাকায় পুলিশের আনাগোনা বেড়েছে, আর শাহেদের লোকেরাও ঘুরছে। রাতে বের না হওয়াই ভালো। ওই যে যারা আপনাকে বিরক্ত করেছিল। শাহেদকে? এলাকার ঝামেলার মানুষ, চিনতে হবে না। শুধু রাতে বের হবেন না। অনু তার চোখের দিকে তাকায়, তারপর বলে, আপনি কি সবসময় এইভাবে মানুষের যত্ন নেন? রাফি জবাব দেয় না। ওর হাতে তখনও অনুর করা বাজারের ব্যাগ। দিন আমাকে। দরজা পর্যন্ত নিয়ে যাই। অনু কিছু বলে না, শুধু হাঁটে। দরজার সামনে ব্যাগ দিয়ে রাফি ঘুরে যেতে যায়। অনু পেছন থেকে ডাকে, রাফি। রাফি ঘুরে তাকায়, চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, ধন্যবাদ গতকালের জন্য, আজকের জন্য। কল করব সময় হলে। দরজা বন্ধ করুন ভেতর থেকে। রাফি চলে যায়। অনু দরজায় দাঁড়িয়ে তার যাওয়া দেখতে থাকে। বুকের ভেতরে একটা টান অনুভব করে। সে রাতে বন্দরে শাহিদের চালান আটকে যায়। 5টা ট্রাক দাঁড়িয়ে আছে বন্দরের রাস্তায়। পুরো মাল জব্দ করা হয়েছে, পুড়িয়েও দিয়েছে সুজন। শাহিদ খবর পেয়ে টেবিলে ঘুষি মারে। ওয়ার গ্যাং। ঘরে থাকা সবাই চুপ। শাহিদ পিস্তল নিয়ে গুলি করে উপরে। শুয়োরের বাচ্চা, মাদার ওরে জবাই করব আমি। এই শহরে ওরা কোথা থেকে এলো, কোথা থেকে খুঁজে বের করো এখনই, নইলে তোদের একজন একজন করে মরতে হবে। বাকিরা কেউ কথা বলে না ভয়ে। তারপর চুপচাপ ঘর থেকে বের হয়ে যায়। সপ্তাহখানিক পর রাত তখন 1টা বাজে। পুরান ঢাকার আকাশে মেঘ জমেছে, বাতাসে ভ্যাপসা গরম। রাস্তায় মানুষ কম, দোকানপাট বন্ধ, শুধু মাঝে মাঝে রিস্কায় টুংটাং শব্দ। শাহিদের 5 জন উচ্চপদস্থ লোক সেই রাতে আলাদা আলাদা জায়গায় আছে, আলাদা গলিতে, আলাদা এলাকায়, কিন্তু ওয়ারগ্যাং জানে কোথায় কে আছে। প্রথম জন হলো ফারুক। সে মেয়র, তবে শাহিদের অর্থের হিসাব রাখে। কোথায় টাকা যায়, কোথায় আসে, সব তার কাছে থাকে। বন্দরঘাটের কাছে একটা চায়ের দোকানে বসে ফোনে কথা বলছিল। হঠাৎ দোকানের পেছনের দরজা ঘুরে 2 জন মুখোশধারী ঢোকে সেখানে। ফারুক চিৎকার করার আগেই কাজ শেষ হয়। তার বুকে 3টে গুলি চলে পরপর। তারপর বাকি যারা ছিল পালিয়ে গেছে সেখান থেকে। দ্বিতীয় জন হলো সালাউদ্দিন। চেয়ারম্যান পদে আছে সে, তবে শাহিদের অস্ত্র সরবরাহের ডিল তার দ্বারা হয়।
গাড়িতে বসে ড্রাইভারকে নির্দেশ দিচ্ছিল কোথায় যাবে সে। শাহিদের গোপন মিটিং আছে। গাড়ি একটা সরু গলিতে ঢুকতেই সামনের রাস্তা বন্ধ দেখা যায়। পেছনে আরেকটা গাড়ি এসে দাঁড়ায়। সালাউদ্দিন বসতে পারে কিন্তু দেরি হয়ে যায়। গলির ভেতরে নর্দমায় জমা পানিতে মুখ চেপে ধরে মেরে ফেলে তাকে। তৃতীয়জন হলো জামাল, কমিশনার সে। তবে শাহিদের মাদক ব্যবসার তদারকি করে। বাড়িতেই ছিল। হুট করে তার বাড়িতে দরজায় টোকা পড়ে। পানির লাইন চেক করতে এসেছি। জামাল দরজা খুলে 3 সেকেন্ডের ভেতরে তার মাথার খুলি উড়ে যায়। চতুর্থ জন হলো রশিদ, সেও ভূমি অফিসার, শাহিদের তথ্য সংগ্রহের লোক। এলাকার চর হিসেবে কাজ করে। একটা মসজিদের পাশে বসেছিল। 5 মিনিটের মধ্যে আর নেই সেও। গলাটা কেটে দেয় পেছন থেকে এসে 2 জন বাইকার। পঞ্চম জন হলো কাইয়ুম, শাহিদের ডান হাত, সবচেয়ে বিশ্বস্ত লোক। নারায়ণগঞ্জের দিকে একটা রেস্তোরাঁয় রাতের খাবার খাচ্ছিল। খাবারের শেষ লোকমা মুখে তোলার আগেই ঘরের আলো নেভে অন্ধকারে শুধু চেয়ার সরার শব্দ হয়। তারপর নিস্তব্ধতা নেমে আসে। চোখ দুটোতে ছুরি ঢুকিয়ে মুখের ভেতর ভাত ঢুকিয়ে মারা হয়েছে তাকে। পরদিন ভোর শাহিদের ফোনে একটার পর একটা কল আসতে থাকে। 5 জন কাছের লোক এক রাতে শেষ, 5টা আলাদা জায়গায়। শাহিদ ফোন ছুঁড়ে মারে দেয়ালে। 5 জন এক রাতে 5 জন? ঘরে থাকা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে। শাহিদ টেবিল উল্টে দেয়, চেয়ার ছুঁড়ে মারে। এরা কারা, কোথা থেকে আসে, কোথায় যায়, কেউ দেখে না কেন? ভাই, পুলিশকে ডাকি? শাহিদ তার দিকে তাকায়, চোখে আগুন। সে বলে, পুলিশ? হ্যাঁ, এখনই ডাক। ইন্সপেক্টর জামিলকে ডাক। পুরো এলাকা ঘেরাও করতে বলো। ওয়ার গ্যাং নামে যে গ্যাং আছে তাদের ধরতে বলো। কিন্তু ভাই, পুলিশ আসলে আমাদের ব্যাপারেও। তুই কি আমাকে বলে দিচ্ছিস? আমাকে পুলিশ? আমার পকেটে কতজন আছে মনে নেই তোর? ডাক, এখনই ডাক। ওয়ার গ্যাংকে ধরতে বল। আমার লোকের ব্যাপারে একটা কথাও বলবি না। ইমরান মাথা নাড়িয়ে বের হয়ে যায়। শাহেদ জানালার কাছে যায়, রাস্তার দিকে তাকায় সে। এই গল্পটির লেখক আবির হাসান নিলয় লেখা, মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। ওয়ার গ্যাং, তোরা যেই হোস, এই শহরে তোদের জায়গা নেই। এটা আমার শহর ছিল, আছে, থাকবে। মিটফুট রোডের মোড়ে রাফি দাঁড়িয়ে আছে, কাঁধে কাগজের বোঝা। 2টো পুলিশের গাড়ি এসে থামে। ইন্সপেক্টর জামিল নামে, বয়স 30-এর কাছাকাছি, পরিষ্কার পোশাক, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে গোঁফ নেই, চেহারায় একটা সততার ছাপ আছে। জামিল চারিদিকে তাকায়, তারপর রাফির দিকে এগিয়ে আসে। রাফিকে দেখে প্রশ্ন করে, এই যে পত্রিকাওয়ালা ভাই, আপনি এখানে প্রতিদিন থাকেন? জি স্যার, 5 বছর ধরে কাগজ বেচি এখানে। জামিল তাকে উপর থেকে নিচ দেখে। নাম? রাফি, মোহাম্মদ রাফিউল ইসলাম। রাতেও থাকেন এখানে? না স্যার, সন্ধ্যার আগে চলে যাই, কাগজ শেষ হলেই চলে যাই। তবে সামনে বাড়ি, মাঝে মাঝে চা খেতে বের হই, তখন এলাকায় লোকজন দেখি। জামিল একটু ঘুরে দাঁড়ায়, তারপর আবার ফের বলে, গত কয়েকদিনে রাতের দিকে কাউকে দেখেছেন? অস্বাভাবিক, অপরিচিত মুখ? রাফি একটু ভাবার ভঙ্গি করে, কপালে ভাঁজ ফেলে। স্যার, মাঝে মাঝে অপরিচিত মানুষ আসে, তবে রাতের বেলা আমি থাকি না, তাই বলতে পারবো না। তবে হ্যাঁ, কদিন ধরে একটু বেশি অচেনা লোক দেখছি এলাকায়, মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। জামিল রাফির চোখের দিকে তাকায়। রাফি সরাসরি তাকিয়ে থাকে, চোখে কোনো অস্থিরতা নেই, একদম স্বাভাবিক। ঠিক আছে, কিছু দেখলে জানাবেন। একটা কার্ড বাড়িয়ে দেয় সে। রাফি হাতে নেয় সেটা। অবশ্যই স্যার, আপনারা আছেন বলেই তো আমরা নিরাপদ। জামিল চলে যায়। রাফি কার্ডটা হাতে ধরে থাকে, একটু তাকায় সেদিকে, তারপর পকেটে রাখে। মুখে কোনো ভাব নেই। সেদিন রাতে অনু অফিস থেকে বের হতেই দেখে রাফি রাস্তার ওপাশে দাঁড়িয়ে। অনু একটু অবাক হয়, তারপর হাসে, রাস্তা পার হয়ে আসে। আপনি এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম। মিথ্যা কথা। কিভাবে বুঝলেন? আপনার কাগজের বোঝা নেই। রাতে কি এমনি এমনি যাচ্ছিলেন? রাতে কাগজ বেচেন না, তাহলে এদিক দিয়ে যাওয়ার কারণ কি? ধরা পড়ে গেলাম, চলেন তাহলে এগিয়ে দেই। অনু হাসে, রাফিও হাসে, দুজন হাঁটতে শুরু করে। খেয়েছিলেন দুপুরে? চলুন, পাশেই একটা জায়গা আছে, ভালো ভাত রান্না করে। আপনি কি প্রতিদিন আমার খাওয়ার দায়িত্ব নিয়েছেন নাকি? নেইনি, কিন্তু নিতে আপত্তি নেই। অনু একটু থমকায়, তারপর আবার হাঁটে। ছোট্ট রেস্তোরাঁয় দুজন মুখোমুখি বসে। খাবার আসার আগে অনু বলে, আপনি কি কখনো ঢাকার বাইরে গেছেন? গেছি। কোথায়? অনেক জায়গায়।
এই, আপনার এত রহস্য কেন সব কিছুতে? রাফি পানির গ্লাসে পানি ঢেলে বলে, রহস্য না, অভ্যাস। কম কথা বলার অভ্যাস। কেন? বেশি বললে বেশি জানা যায়, বেশি জানলে সমস্যা। আপনি কি কখনো ভয় পান কিছুতে? একটা জিনিসে পাই। কিসে? রাফি অনুর দিকে তাকায়, সেই গভীর চোখ। তারপর বলে, কাউকে হারানোর ভয়। অনু চোখ নামিয়ে নেয়। এমন সময় খাবার আসে, দুজন খায়, মাঝে মাঝে কথা হয়। অনু বলে তার মায়ের কথা, রাজশাহীতে একা থাকে। অনু প্রতি মাসে টাকা পাঠাবে। রাফি মনোযোগ দিয়ে শোনে। মায়ের সাথে কথা হয় রোজ? না, রাতে ঘুমানোর আগে। ভালো। আপনার মা? নেই। অনু বুঝতে পারে আর জিজ্ঞেস করা ঠিক না। সে বলে, দুঃখিত। না, ঠিক আছে। খাওয়া শেষ হয়। আজ বিলটা অনু দিয়েছে। তারা বের হয়ে আসে। ফেরার পথে গলির মোড়ে দুজন থামে। অনু বলে, রাফি, একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি কি আমার কথা ভাবেন? মানে এইভাবে আসেন, দেখেন, খাওয়ান, কারণটা কি? রাফি একটু সময় নেয়। অনুর মুখের দিকে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর বলে, আপনি এই শহরে নতুন, একা থাকেন। এই শহর সবাইকে সমান চোখে দেখে না, তাই আমি আপনার পাশে থাকি। শুধু সেটুকুই? রাফি অনুর চোখের দিকে তাকালো। দীর্ঘ নিস্তব্ধতা বিরাজ করে। তারপর বলে, না। একটাই শব্দ বলে রাফি, কিন্তু সেই একটা শব্দে অনেক কিছু বোঝালো। অনুর বুকের ভেতরে কিছু একটা নড়ে ওঠে। সে যেন হৃৎপিণ্ডের শব্দ শুনতে পায়। আমিও ভাবি আপনার কথা। সকালে উঠে জানলা দিয়ে তাকাই, আপনাকে দেখি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছেন। মনে হয় দিনটা ঠিকঠাক শুরু হলো আমার। দুপুরে দেখি, রাতেও দেখি। রাফি কিছু বলে না, কিন্তু চোখে একটা উষ্ণতা আসে। অনু ম্যাসের দিকে হাঁটতে শুরু করে। তো আসি। রাতে আর বের হবেন না? জানি, আপনি বলেছেন। রাফি দাঁড়িয়ে থাকে। অনুর যাওয়া দেখে। বুকের ভেতরে একটা অনুভূতি, যেটার নামে সে অনেকদিন মনে রাখেনি। সে রাতে শাহিদ তার অফিসে বসে আছে, সামনে ইমরান। এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। পুলিশ মাঠে নামছে কাল থেকে, পুরো মিডফোর্ট এলাকা ঘেরাও করবে। ভালো, ওয়ার গ্যাং ধরা পড়লেই হলো। ভাই, একটা খবর আছে। এলাকায় একজন কাগজওয়ালা আছে, রাফি নামে। প্রতিদিন সকাল থেকে থাকে মিডফোর্ট রোডে। সব গলি চেনে, এলাকার মানুষ সবাই চেনে। ওরে কি আনবো? সন্দেহজনক সে। না মানে সেভাবে না, কিন্তু পুলিশ যারা করেছে একদম স্বাভাবিক কথা বলেছে। কাগজওয়ালা? জি ভাই। যাও, তবে চোখ রাখো, এই শহর এখন সবাই সন্দেহজনক। ইমরান বের হয়। শাহিদ আবার জানালার দিকে তাকায়। রাতের শহর দেখতে থাকে, তার শহর। কিন্তু আজ রাতে শহরটা অন্যরকম লাগছে, যেন কোথাও একটা অদৃশ্য হাত সবকিছু নিয়ন্ত্রণ করছে। শাহিদ সেই হাতটা খুঁজে পাচ্ছে না। এটাই তাকে সবচেয়ে বেশি অস্থির করছে। ইন্সপেক্টর জামিল রাতে ঘুমোয় না। তার টেবিলে কাগজের স্তূপ, ছবি, মানচিত্র, তারিখ, নাম। দেয়ালে একটা বড় বোর্ড, সেখানে সুতো দিয়ে কয়েকটা বিন্দু যোগ করা। লাল সুতো, নীল সুতো, প্রতিটা সুতোর মাথায় একটা নাম। মাজিদ, ফারুক, সালাউদ্দিন, জামাল, রশিদ, কাইয়ুম। সবাই মরেছে, সবাই শাহিদের লোক, সবাই ক্রাইমের সাথে জড়িত। জামিল চা খায়, বোর্ডের দিকে তাকিয়ে থাকে। একটা ব্যাপার তাকে ভাবাচ্ছে, প্রতিটা মৃত্যু পরিকল্পিত। কোনো গণ্ডগোল নেই, কোনো সাক্ষী নেই, কোনো চিহ্ন নেই, যেন ভূত এসে কাজ করে চলে গেছে। কিন্তু ভূত হয় না, মানুষ হয়, এবং মানুষের পায়ের ছাপ পড়ে। জামিল একটা ফাইল খোলে। বন্দরঘাটের সিসিটিভি ফুটেজ, ফারুক মারা যাওয়ার রাতের দিন। ফুটেজটা খোলা, কিন্তু একটা জিনিস স্পষ্ট দেখা যায়, দুজন মানুষ ঢুকেছে, আবার দুজন বেরিয়েছে। পোশাক কালো, মুখ ঢাকা ছিল তাদের। জামিল সেই ছবি বোর্ডে লাগায়, তারপর মানচিত্রের দিকে তাকায়। প্রতিটা ঘটনা মিডফোর্ট রোডের আশেপাশে, 3 কিলোমিটারের মধ্যে। জামিল একটা বৃত্ত আঁকে, সেই বৃত্তের কেন্দ্রবিন্দু মিডফোর্ট রোডের মোড়। সে থামে। সেখানে প্রতিদিন একজন মানুষ থাকে, 5 বছর ধরে। সবগুলি চেনে সে, সব মানুষ চেনে, কেউ সন্দেহ করে না। কাগজওয়ালা রাফি। জামিল কাগজে নামটা লেখে, তারপর আবার ভাবে, না, সাধারণ কাগজওয়ালা এত বড় অপারেশন চালাতে পারে না, অসম্ভব। সে ফাইল বন্ধ করে, কিন্তু ভাবনাটা তার পিছু ছাড়ে না। 2 দিন পর রাত 10টা বাজে। অনুর অফিস 3য় তলায়। অনু ডেস্কে বসে ফাইল দেখছে।
ওভার টাইম কাজ করছে সে। নতুন একটা প্রজেক্ট জমা দিতে হবে কাল সকালে। অফিসে আর কেউ নেই, শুধু সে আছে। ঘড়িতে 10টা বাজছে। অনু ফোনটা হাতে নিল, রাফির নাম্বারে কল দেয়। নাম্বারটা রাফি তাকে দিয়েছিল। দুবার রিং হতেই ফোন রিসিভ হয়। রাফি বলে, হ্যাঁ। রাফি, আমি অনু, অফিসে আছি এখনো। ওভার টাইম করছি, রাত হয়ে গেছে জানি না, হঠাৎ মনে পড়লো আপনার কথা। আসলে একটু ভয় লাগছে একা বের হতে। আসবেন? কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। আচ্ছা, আমি নিচে থাকবো, কাজ শেষ হলে নামবেন। আপনি আসবেন এত রাতে? জি আসবো। কোনো সমস্যা? আচ্ছা আসুন। অনু ফোন কেটে দেয়। অনু ফোনটা বুকের কাছে ধরে, ঠোঁটে হাসি ফুটে ওঠে ওর। 15 মিনিট পর রাফি অফিসের সামনে এসে দাঁড়িয়েছে। রাস্তার আলো কম, দূরে একটা চায়ের দোকান খোলা, বাকি সব বন্ধ। তবে সেটাও মেবি বন্ধ হতে শুরু করেছে। রাফি দেয়ালে হাওয়ান দিয়ে দাঁড়িয়ে আছে, পকেটে হাত গুজে। তখন গলির মাথা থেকে 4 জন আসে একটা গাড়িতে। সবার সামনে ইমরান, পেছনে টিপু, সোহেল, বাবলুও আছে। ইমরান রাফির সামনে এসে দাঁড়ালো, উপর থেকে নিচ অবধি রাফিকে দেখে, তারপর প্রশ্ন করে, তুই কাগজ বেচিস এলাকায়? রাফি সরাসরি তাকায় ওদের দিকে, তারপর ভদ্র সুরে বলে, হ্যাঁ। চল আমাদের সাথে। কোথায়? বস ডেকেছে। রাফি একটু নড়ে দাঁড়ালো, সোজা হয়ে দাঁড়িয়ে প্রশ্ন করল, বস? সে কে? চিনি না আমি এ নামের কাউকে, যাব না। ইমরান একটু হাসে, পেছনের 3 জনের দিকে তাকায়, তারপর জোরে একটা শ্বাস নিয়ে বলে, ভালোই ভালোই বলছি চল। না আমি যাব না। কেন যাব আমি? এত রাতে কি করছিস তুই? চল আমাদের সাথে, কিছু জানতে হবে। বললাম তো যাব না। ইমরান মাথা নাড়ায়। টিপু এগিয়ে আসে, সরাসরি রাফির মুখে ঘুষি মারে সে। রাফির মাথা একদিকে ঘুরে যায়। সেদিন রাতে টিপু মারছিল ঘুষি, আজকেও সে রাফিকে মারছে। সোহেল পেট লক্ষ্য করে লাথি দেয় জোরে। রাফি কুজো হয়ে দাঁড়ালো। বাবলু একটা লোহার পাইপ বের করে গাড়ি থেকে রাফির পিঠে অনেক জোরে বাড়ি মারে। রাফি হাঁটু গেড়ে পড়ে যায় নিচে। ইমরান রাফির চুলের মুঠি ধরে মাথাটা তুলে বলে, এখন যাবি? যাব না। আবার মার। এবার পাইপ দিয়ে পিঠে বদল করে করে পিটাতে থাকে রাফিকে। কাঁধে, পায়ে, পিঠে সবখানে মারে। রাফি মেঝেতে পড়ে যায়, রক্ত বের হতে থাকে গা ফেটে। গোঙাতে থাকে রাফি। ঠিক তখন অফিসের গেট খুলে অনু বের হয়। নিচে এসে দেখে রাফিকে মারছে 4 জন ছেলে। রাফি, কে তোমরা? কেন মারছো? অনু কথাটা বলে দৌড়ে আসে, সবাইকে জোরে ধাক্কা দিয়ে রাফিকে ধরে সে। তারপর বলে, ছাড়ুন ওকে। কি করছেন আপনারা? তোরা মানুষ না জানোয়ার? একটা নিরপরাধ ছেলেকে এভাবে মারছিস কেন? ওকে ছেড়ে দে, তোদের লজ্জা করে না? অনু কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে। ইমরান সামনে এসে দাঁড়ায়। অনু আবার বলে, আপনাদের লজ্জা নেই? 4 জন মিলে একজনকে মারছেন, ছাড়ুন এক্ষুনি। এই মেয়ে সরো, তোমার ব্যাপার না এটা, আমরা বুঝবো, সরো। ব্যাপার না? ব্যাপার না মানে? একজন মানুষকে এভাবে মারছেন, এটা ব্যাপার না? আমি আসবো ভেতরে, কোনো সমস্যা? সোহেল অনুর দিকে এগিয়ে আসে, তারপর আবার বলে, বললাম তো সর, বেশি তেজ দেখাবি না। অনু সরে না, সে আরও চিৎকার করে বলে, ছাড়ুন ওকে। কেউ আছেন? হেল্প প্লিজ। ও কি করেছে? কেন মারছেন? অনু চলে যান আপনি। না, যাব না, আপনাকে রেখে যাব না। অনু চুপ করুন আপনি। অনু আবার ইমরানের দিকে তাকায়। ইমরান হাসতে থাকে। অনু বলে, আমি পুলিশ ডাকবো এক্ষুনি। ডাক। তারপর টিপুকে ইশারা করে সে। টিপু এগিয়ে আসে, অনুর গালে জোরে চড় মারে একটা। অনু টলে পড়ে যায়। তারপর টিপু অনুর হাত ধরে টান দেয়। অনুর ঠোঁট ফেটে রক্ত পড়ছে। অনু চিৎকার করে ওঠে। রাফিও চিৎকার দেয়, ছাড়ো, ছাড়ো আমাকে রাফি। রাফি মেঝে থেকে মাথা তোলে, চোখ দুটো বদলে যায় হিংস্রতায়। এই চোখ আগে অনু দেখেনি। এই চোখে কোনো ব্যথা নেই, কোনো ভয় নেই, শুধু ঠান্ডা গাঢ় অন্ধকার আছে। রাফি বলে, মেয়েটাকে ছাড়, অনুর গায়ে হাত দিস না। তোরা যা চাস আমি তাই করব। মরতে চাস? রাফি শটান উঠে দাঁড়ায়, সারা গা ব্যথা। মেয়েটাকে ছাড়তে বলেছি না? এটা শেষবার বলছি। শেষবারে কিরে, মারবি তুই? কথা বল। টিপু ছাড়ে না। রাফি এগিয়ে যায়। সোহেল ধাক্কা দেয় রাফিকে। রাফি ইট দেখতে পায় গলির মুখে। সেটা তুলে নিয়ে যখনই সোহেলের কাছে আসবে তখনই সোহেলের মাথায় জোরে বাড়ি মারে। সবাই সেদিকে তাকিয়ে রইল। মাথাটা ফেটে রক্ত বের হচ্ছে। টিপুর দিকে তাকায় রাফি। টিপু ভয়ে হাতটা ছেড়ে দিয়েছে। তোকে বলেছিলাম না অনুর গায়ে হাত দিবি না? তুই নিয়ম ভেঙেছিস টিপু। আর রাফির রাজ্যে নিয়ম ভাঙার শাস্তি কোনো মানুষ সইতে পারে না। রাফি প্রথমে টিপুর হাত মোচড় দিয়ে ধরে,
তারপর দেয়ালে আছড়ে মারে, কোমর থেকে ছুরি বের করে টিপুর গলাতে পোজ দেয় একটা। কলকল করে রক্ত বের হতে থাকে। অনু কেঁপে ওঠে, ভয় যেন ফ্রিজ হয়ে যায় সে। সোহেল কোনো রকমে দৌড়ে আসে, রাফি ঘুরে ছুরি দিয়ে পেটের ভিতরে জোরে মারে, সোহেল পড়ে যায়। এরপর বাবলু পাইপ নিয়ে আসে, রাফি পাইপ কেড়ে নেয়, পাইপে দিয়েই বাবলুর মাথায় লাগাতার বাড়ি মারতে থাকে যতক্ষণ না বাবলু মাথা দুভাগ হয়। বাবলু মুখ থুপড়ে পড়ে। ইমরান পেছনে সরে যায়। এই পৈশাসিকতা দেখে সে ভাবতেই পারেনি রাফি ছেলেটা এতটা ভয়ানক হবে। দৌড় দেয় গলির বাইরে। গলির ভিতরে পড়ে আছে 3 জন। রাফি দাঁড়িয়ে আছে, হাঁপাচ্ছে সে, সারা গায়ে রক্ত লেগে আছে। অনু দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে, হাত পা কাঁপছে, চোখ বড় বড় করে দেখছে রাফিকে। আপনি আপনি এটা কিভাবে? ব্যথা পেয়েছেন? আমার কথা এটা না, আপনি এটা কিভাবে করলেন? কাগজওয়ালা মানুষ এভাবে? ভয় পাচ্ছেন অনু? এই রক্তগুলো আসলে অনেক পবিত্র, কারণ এগুলো শয়তানের রক্ত। আমি আপনাকে বলেছিলাম না আমার জগৎটা অন্ধকার? এই অন্ধকারে শুধু রক্ত আর প্রতিহিংসা থাকে। আপনি কি মানুষ রাফি? আপনি ওদের যেভাবে মারলেন আমি তো ভাবতে পারছি না। আপনি কি সত্যি সেই রাফি যাকে আমি চিনতাম? রাফি জবাব দেয় না। অনুর হাত ধরে অনু চমকে ওঠে। রাফি বলে, চলুন, এখানে থাকা ঠিক না, সব বলছি। অনুর কথা বলার শক্তি হারিয়ে গেছে। সে কিছুতেই মানতে পারছে না কাগজওয়ালা এতটা ভয়ঙ্কর। হাঁটা ধরে ওরা। মেসের কাছে এসে একটা নির্জন জায়গায় দুজন বসে। অনু রাফির দিকে তাকিয়ে আছে। রাফি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমি কাগজওয়ালা না অনু। অনু কথা বলে না, সে শুধু রাফির দিকে তাকিয়ে আছে। আমি একজন মাফিয়া। এই শহরে এসেছি একটা মিশনের জন্য। 5 বছর লেগেছে মিশনটা বুঝতে। বহু মানুষকে মারছি, তাদের ভিতরে 20 জনই হবে বড় পর্যায়ের নেতা। একটা মানুষকে ধ্বংস করার জন্যই আসা। তার নাম শাহেদ। এই শহরের সবচেয়ে বড় ডন সে। নারী পাচার, মাদক, অস্ত্র, খুন সব তার হাতে। 5 বছর ধরে তার সিস্টেম ভেঙেছি, তার লোক সরিয়েছি। এখন শেষ ধাপ বাকি, তাকে সরানো। আপনি কি তাহলে ওয়ার গ্যাংয়ের লিডার? হ্যাঁ। আপনিই লিডার? হ্যাঁ। যারা মরেছে মানে মাজেদরা, বাকিরা আপনি করেছেন? তারা নির্দোষ ছিল না, কেউ না। যাদের মেরেছি সবাই ক্রাইম করত। আমি কি ভেবেছিলাম আপনাকে, আর আপনি? আমি জানি। তাহলে আমার সাথে কেন এতটা সরলতা দেখালেন? কেন এলেন? কেন যত্ন করলেন? কেন ভালোবাসতে বাধ্য করলেন? রাফি অনুর দিকে তাকায়, জোরে একটা শ্বাস নেয় রাফি, তারপর বলে, কারণ আপনি প্রথম মানুষ যাকে দেখে আমার মনে হয়েছে আমিও একজন সাধারণ মানুষ হতে পারতাম। রাফির কথাতে অনু কাঁদে, নিঃশব্দে কাছে। রাফি কিছু বলে না, শুধু পাশে বসে থাকে। তারপর অনুর হাতটা শক্ত করে অনু রাফিকে জড়িয়ে ধরে। সেই রাতে ইমরান দৌড়ে শাহেদের কাছে পৌঁছায়, হাঁপাচ্ছে, গায়ে রক্ত লেগে আছে। শাহেদ তার দিকে তাকায়। কি হয়েছে তোর? বাকিরা কোথায়? ওই হকারকে ধরতে পেরেছিস? তোকে যে বললাম ওকে নিয়ে আয়, ইনফরমেশন লাগবে। ইমরান একটু সময় নেয়। ইমরান মেঝেতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, বস, ও মানুষ না, ও জ্যান্ত একটা আজরাইল। টিপু, বাবলু আর সোহেলকেও পশুর মতো মেরে ফেলেছে। ওর হাতে জাদু আছে। আমাদের 3 জনকে একা হাতে শেষ করে দিয়েছে, কোনো অস্ত্র ছাড়া, শুধু হাত, ছুরি আর একটা ইট দিয়ে। ভাই, এ মানুষ ট্রেন্ড, অনেক বেশি ট্রেন্ড। শাহিদের চোখ শুরু হয়। শাহিদের হাতের গ্লাসটা ফ্লোরে পড়ে চুরমার হয়ে যায়। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। শাহিদ তার পকেটে থাকা রিভলভারটা বের করে লোড করে, তারপর বলে, ওই কাগজওয়ালা এসব করেছে। জি ভাই। শাহিদ উঠে দাঁড়ায়, তারপর বলে, ওয়ার গ্যাং। তবে তার একটাই শব্দ হয়, কিন্তু সেই শব্দে এতদিনের রাগ, অপমান, ক্ষতি সব একসাথে প্রকাশ পায়। কাল ভোরে এই কাগজওয়ালাকে আমার সামনে চাই জীবিত। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। রাফি চোখ খুলে ছাদের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। গতকাল রাতের কথা মাথায় ঘুরছে ওর। অনুকে সব বলে দিয়েছে, ঠিক হয়েছে কিনা জানে না, কিন্তু আর লুকিয়ে রাখতে পারেনি। উঠে বসতে যায়, তখনই দেখে ঘরের চারিদিকে পুলিশ দাঁড়িয়ে আছে। 8 জন পুলিশ দাঁড়ানো, সবার হাতে অস্ত্র আছে। দরজায় 2 জন, দুপাশের জানালায় একজন একজন করে, কোণে আর দুপাশায় বাকিরা। রাফি 1 সেকেন্ড চমকে যায়, পরের সেকেন্ডে সিদ্ধান্ত নেয়। বিছানার নিচে হাত দেয় সে, সেখানে পিস্তল রাখে সব সময়। হাত দিতেই বুঝতে পারে বিছানাটা একদম খালি।
সেখানে কোনো পিস্তল নেই। রাফির মাথা দ্রুত কাজ করে, কখন নিয়েছে, কিভাবে, ফোনটা কোথায় সেটাও নেই। ঘরে ঢুকেছে কখন পুলিশ। সে উঠে দাঁড়ায়, পেছনের জানালার দিকে তাকায়। 1-2 জন পুলিশ তার কাছে কিছু না, এক ধাপ এগোয়। ঠিক তখন সামনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে একজন। পরনে তার কালো শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস আর হাতে আছে পিস্তল। পিস্তলটা তারই, সেটা রাফির দিকে তাক করা। রাফি থমকে যায়, সানগ্লাসের আড়াল থেকেও চেহারাটা চেনা যায়। সে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে কিছু সময়, তারপর অজান্তেই মুখ দিয়ে বের হয়ে আসে একটাই শব্দ, অনু, আপনি? অনু ভেতরে ঢোকে, পিস্তলটা নামায় না, ঠোঁটে একটু হাসি তার। সাধারণ কোনো মেয়ে না সে। অনুর পেছনে জামিল ঢোকে, একটা চেয়ার টেনে আনি সে অনুর পেছনে রাখলো। অনু বসে চেয়ারটাতে, পায়ের উপর নিচে দুলিয়ে একটু হাসে, পা এক পায়ের উপর তুলে দিয়ে বলে, হ্যাঁ আমি মিস্টার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মাফিয়া। আমি পুলিশের হেড অফিসার অনু আহমেদ। 3 বছর ধরে শাহেদ আর ওয়ার গ্যাংয়ের পেছনে পড়ে আছি। এই এলাকায় আসা আমার মিশনের জন্য। আমার সূত্র বলছিল সব খুন এই এলাকা থেকেই পরিচালিত হচ্ছে, তাই এখানে আসা, মেস ভাড়া নেওয়া, নতুন মেস ছদ্মবেশ, সব পরিকল্পনা করা। রাফি দাঁড়িয়ে আছে, মুখে কোনো ভাব নেই, তার যেন কথা বের হচ্ছে না। সে বলে, আপনি কিভাবে জানলেন? অনু সানগ্লাসটা খোলে, রাফির ঘরের টেবিলে রাখে, তারপর বলে, 3 মাস ধরে তোমাকে দেখছি, প্রতিটা মুভমেন্ট নোট করেছি। কোথায় যাও, কখন যাও, কার সাথে কথা বলো, বিলকিসের সাথে কথা, সুজনকে ফোন, রাতে গুদাম ঘরে যাওয়া, সব জানি আমি। তাহলে আগেই ধরতে পারতেন। পারতাম, কিন্তু লিডারকে ধরলে কাজ হয় না, পুরো নেটওয়ার্ক চাই, তাই অপেক্ষা করছিলাম। তবে গতকাল রাতের আগ পর্যন্ত নিশ্চিত ছিলাম না তুমি লিডার। গতকাল রাতে নিশ্চিত হলেন? হ্যাঁ, যখন 3 জনকে একা হাতে মাটিতে শুইয়ে দিলে তখন। তাও সেটা সাধারণভাবে নয়, একদম ভয়ঙ্করভাবে। রাফি জোরে একটা শ্বাস নিল, তারপর ধীরে বলে, অনু, কাজটা ঠিক করলেন না। আপনি জানেন না আমাকে ধরে আপনি কতটা ক্ষতি করলেন, কিন্তু এটাও জানেন না কতটা বড় ভুল করলেন শাহেদকে না ধরে। সে জানোয়ার, আমি না। তুমিও খুনি। হ্যাঁ, কিন্তু কাদের খুন করেছি সেটাও জানেন। অনু চুপ করে থাকে। রাফি একটু এগিয়ে আসে, গলা নামিয়ে বলে, 7 বছর আগে শাহেদ আমার পুরো পরিবারকে মেরেছিল। ঘরে নিস্তব্ধতা বিরাজ করছে। জামিল সোজা হয়ে দাঁড়ায়, অনু চোখ সরায় না। সে প্রশ্ন করে, কেন? আমার বাবা ছিলেন এই শহরের একজন সৎ ব্যবসায়ী। বন্দরে ছোট আমদানির ব্যবসা ছিল তার। শাহেদ চেয়েছিল বাবা তার হয়ে মাল পরিবহন করবে। বাবা রাজি হননি, কারণ শাহেদ আগে থেকেই খারাপ কাজ করত। বাবার সাথে পরিচিত ছিল বড় বড় অফিসারদের, তাই সে বাবাকে চাইতো সব সময়। সেদিন আমার এক বন্ধুর বার্থডে অনুষ্ঠান ছিল। রাতে বাহিরে ছিলাম আমি। রাত 3টায় বাসায় ফিরছিলাম। বাবা, মা, ছোট বোন বাড়িতে ছিল। শুনেছিলাম শাহেদ আমার মা বোনকে ধর্ষণ করেছিল। আমার বাবার হাত পা বেঁধে তার সামনে। এরপর ওরা বেরিয়ে আসে, ঘরে আগুন জ্বালিয়ে দেয়। প্রমাণ ছিল? ছিল, কিন্তু পুলিশ কেস নেয়নি। শাহেদের পকেটে তখন পুলিশ। কেস বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয় সেই ঘটনা। তারপর 7 বছর কেটে গেছে। নিজেকে তৈরি করেছি, একটু একটু করে সিস্টেম বুঝেছি, লোক জোগাড় করেছি যারা আমার মতো শাহেদের কারণে সব হারিয়েছে। আমরা একসাথে হয়েছি, ওয়ার গ্যাং তৈরি হয়েছে, মাফিয়া হয়েছি আমি। আর মিডফোর্ড রোডে কাজওয়ালা হয়ে 5 বছর? শত্রুকে কাছ থেকে চিনতে হয়, তার সিস্টেম বুঝতে হয়, তারপর একটা একটা করে ভাঙতে হয়। তাই কাগজওয়ালা হয়ে বাকিদের শেষ করতাম। অনু উঠে দাঁড়ালো, তার যে কিছু করার নেই। সব শুনলাম, কিন্তু আইনের জায়গায়। শাহেদকে আমরা ধরবো, তার আগে তোমাকে জেলে ভরতে হবে। অনু? অফিসার অনু। অফিসার অনু? শাহেদ এখনো বাইরে আছে। আমাকে ধরলে সে পালিয়ে যাবে। আমার 5 বছরের কাজ শেষ হয়ে যাবে। আপনার 3 বছরের মিশনও। সেটা আমি সামলাবো। পারবেন না। শাহেদের কাছে এমন লোক আছে যাদের আপনি চেনেন না, এমন পথ আছে যেগুলো আপনার মানচিত্রে নেই, কিন্তু আমার কাছে আছে। অনু একটু থামে, কিন্তু জামিলের দিকে তাকায়, তারপর বলে, নিয়ে নাও। প্রমাণ আছে আমাকে ধরার? কাল যা বলেছ সব রেকর্ড করা আছে,
তুমি কি ভাবো আমি বোকা অফিসার? রাফি কিছু বলল না। জামিল এগিয়ে আসে, রাফির হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। রাফি বাধা দেয় না, শুধু বের হওয়ার সময় একবার পেছনে তাকায়। অনুর চোখে চোখ পড়ে তার, সেই চোখে কষ্ট আছে কিন্তু সিদ্ধান্ত আছে আরও বেশি। রাফি মুখ ঘুরিয়ে নিল। পুলিশের গাড়ি রাস্তায় নামে, মিডফোর্ড রোড দিয়ে বেরিয়ে যায়। রাফি জানালা দিয়ে বাইরে তাকায়। তার কাগজের স্টল পড়ে আছে, খালি আজ। কোনো কাগজ নেই, কোনো মানুষ নেই। 5 বছরের সকাল আজ অন্যরকম। শাহেদের অফিসে ইমরান ঢোকে দৌড়ে। শাহেদ তখন নাস্তা করছিল। ভাই, কি? কাগজওয়ালা রাফিকে পুলিশ ধরেছে। ভোরবেলা তার ঘর থেকে তুলে নিয়ে গেছে। পুলিশ? জি ভাই, জামিল সাহেবের টিম। শাহেদ খাবার রেখে উঠে দাঁড়ায়, তারপর বলে, রাফি মানে কাগজওয়ালা রাফি, মানে ওয়ার গ্যাংয়ের লিডার। ইমরান মাথা নাড়ায়। শাহেদ একটু হাসে, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই। পুলিশ ধরে নিয়ে গেছি, কিন্তু রাফি আমার হাতে মরবে, পুলিশের হাতে না। সে আমার পরিচয় জানে, আমার সব কিছু জানে। জেলে থাকতে কথা বলবে সে, কথা বললে আমি শেষ। তাহলে ভাই? রাফিকে পুলিশের কাছ থেকে বের করতে হবে জীবিত, তারপর আমি নিজ হাতে ওরে শেষ করব। পুলিশ ছাড়বে কেন? আরে পুলিশের সাথে সংঘর্ষ হবে, চল। ওরা বের হয়। পুলিশের গাড়ি রাস্তায় চলছে। রাফি পেছনের সিটে বসে আছে, হাতে হ্যান্ডকাফ, চোখ জানালার বাহিরে। রাস্তার দুপাশে পুরান ঢাকার চেনা দৃশ্য। একটু একটু করে পেছনে সরে যাচ্ছে। রাফি ভাবছে কিভাবে বের হওয়া যাবে। অনুর 3 বছর, মিশর সব পরিকল্পনা করা। সে বুঝতে পারেনি 5 বছর ধরে এই শহরের প্রতিটা মানুষকে পড়তে পেরেছে, কিন্তু অনুকে পারেনি। হয়তো পড়তে চায়নি। হঠাৎ রাফির খেয়াল করে সামনের পুলিশ গাড়িটা নেই। একটু আগেও ছিল, এখন নেই। সে পেছনে তাকায়, পেছনের গাড়িও নেই, শুধু এই একটা গাড়ি, তাও ড্রাইভার সামনে, রাফি পেছনে। রাফির মাথা সতর্ক হয়ে যায়। সে বলে, সামনের গাড়ি কোথায়? ড্রাইভার জবাব দেয় না। রাফি আবার বলে, সামনের গাড়ি কোথায় গেল? রাস্তা আলাদা হয়ে গেছে স্যার, এগিয়ে গেছে। রাফি বোঝে এই ড্রাইভার শাহেদের লোক। সে দরজার হ্যান্ডেলে হাত রাখে। ঠিক তখন গাড়ি একটা সরু রাস্তায় ঢোকে। দুপাশে গাছ, জনমানব নেই কোনো। ঢাকার বাইরের দিকে একটা নির্জন এলাকা এটা। গাড়ি থামে কিছুটা এসে। বাইরে 3টা গাড়ি দাঁড়িয়ে আছে। দরজা খোলে। সেই গাড়ি থেকে শাহিদ নামে, ওর হাতে পিস্তল, পেছনে 12 জন লোক। রাফির গাড়ির দরজা টেনে খোলে ইমরান। নাম শালা কুত্তার বাচ্চা। রাফি নামে, হাতে এখনো হ্যান্ডকাফ লাগানো। শাহেদ সামনে আসে, রাফির চোখের দিকে তাকায়, তারপর দীর্ঘ নিস্তব্ধতা। তারপর শাহেদ হাসে। কাগজওয়ালা, 5 বছর, 5টা বছর এই শহরে ছিলি তুই। আমার নাকের ডগায় কাগজ বেচেছিস, মানুষের সাথে কথা বলেছিস, আর ভেতরে ভেতরে আমার সব ভেঙে দিয়েছিস, শালা মাদার। হ্যাঁ, তোকে আজকে আমি কুত্তার মতো মারবো। তোর জন্য আমার সিন্ডিকেট পুরো ভেঙে পড়েছে, আমার কোটি কোটি টাকা সব শেষ হয়ে গেছে। তোকে আজ জ্যান্ত পুঁতে ফেলবো। শাহেদ এসে লাথি মারে একটা রাফির পেটে। তারপর ওকে টেনে তুলে রাফিকে একটা গাছের সাথে দাঁড় করানো হয়। শাহেদ সামনে দাঁড়িয়ে লোকেদের বলে, শুরু কর। ইমরান এগিয়ে আসে, রাফির পেটে ঘুষি মারে, পিস্তলের বাট দিয়ে রাফির কপালে মারে। রাফি কুজো হয়ে যায়, আবার মারে, এবার মুখে মারে। রাফির ঠোঁট আবার কেটে যায়, রক্ত পড়ে সেখান থেকে। রাফিকে স্ট্রিট দিয়ে পেটাতে থাকে। চারপাশে অস্ত্র ধরে আছে সবাই। রাফি মার খায়, কোনো শব্দ করে না। শাহেদ সামনে দাঁড়িয়ে বলে, তোর বাবা বড় সৎ মানুষ ছিল, সততার কি ফল হয় দেখেছিলি? তবুও তুই একই পথে হাঁটলি কেন? তোকে বহু আগে মারা দরকার ছিল। রাফি মাথা তুলে তাকায়, সারা গা, চোখ, মুখ রক্তে ভিজে গেছে। কারণ তোর মতো মানুষ পৃথিবীতে থাকলে সৎ মানুষের দরকার নেই। তোকে শেষ করাটাই সবচেয়ে সৎ কাজ ছিল। শাহেদ এগিয়ে আসে, রাফির গলা চেপে ধরে বলে, খান পোলা, তোর বাবা আমার কথা শুনলে বেঁচে থাকতো, তোর মা বেঁচে থাকতো, বোন বেঁচে থাকতো। ওদের নাম মুখে নিবি না জানোয়ার। সাহস থাকলে আমার হাত থেকে হ্যান্ডকাপ খুলে তোর লোকদের অস্ত্র সরাতে বল। শাহেদ ছেড়ে দেয় ওর গলা, হাতের হ্যান্ডকাপটা ভাঙে। শাহেদ একটা ছুরি রাফির কবজিতে বসিয়ে বলে, কেন সত্যি কথা বললে কষ্ট লাগে? তোর পরিবার মরেছে কারণ তোর বাবা বোকা ছিল। আমার মতো মানুষের সাথে পারা যায় না রাফি, এটা তুইও বুঝলি না। শাহেদ, তুই একটা কথা জানিস না? কি? কুত্তা সবসময় ভয়ে ঘেউ ঘেউ করে কেন জানিস? কারণ কুত্তার সামনে কখনো বাঘ পড়েনি। রাফির কথা শুনে শাহেদ হাসে, তারপর বলে, বাঘ? তোর লোকজন কোথায়? তারা তো জানেও না তুই কোথায়। রাফি একটু হাসে, কাটা ঠোঁটে ব্যথা লাগে ওর, তবু হাসে, তারপর বলে, জানে।
রাগ তোর জানাজানি, মরার জন্য প্রস্তুত হয়। ইমরান ওর জন্য গর্তখোর। শাহেদ রাফির দিকে তাকিয়ে পিস্তলটা ধরে, তারপর গুলি চালাতে যাবে। ঠিক তখন একটা গুলির শব্দ শোনা যায়। ইমরান পাশে দাঁড়িয়ে ছিল, হাত তুলে কিছু বলতে যাচ্ছিল। গুলিটা এসে লাগে ঠিক তার মাথায়, সে পড়ে যায়। শাহেদ চমকে পিছিয়ে গেল। আরেকটা গুলি আসে, ডান দিকের একজন পড়ে যায় মাটিতে, আরেকটা বাঁ দিকের একজন পড়ে গেল। এভাবে পরপর কতগুলো স্নাইপারের গুলি আসতে লাগলো। শাহেদের লোকেরা ছোটাছুটি শুরু করে ভয়ে, কিন্তু কোথায় যাবে বুঝতে পারে না। গুলি আসছে চারদিক থেকে। তারপর জঙ্গলের ভেতর থেকে বের হয়ে আসে 30 জনের একদল লোক, একই পোশাক, সবার গায়ে কালো, মুখ ঢাকা, সবার হাতে অস্ত্র। শাহেদের লোকেরা একে একে মাটিতে পড়তে থাকে। শাহেদ পিস্তল তোলে, কিন্তু চারদিক থেকে ঘিরে ফেলে রাফির লোক। রাফির দিকে তাকায়, রাফি দাঁড়িয়ে আছে। ভালো প্ল্যান করেছিস। ধন্যবাদ। শাহেদ পিস্তল নামায়, একটু হাসে, তারপর বলে, কিন্তু এই লোকগুলো দিয়ে আমাকে মারবি এত সহজে? তাহলে তুই আমাকে চিনিস নি। চিনি, তাই লোকগুলোকে এনেছি, কিন্তু তোকে আমি নিজে মারবো। শাহেদ একটু থামে, তারপর পিস্তল মাটিতে ফেলে বলে, চল হাতে হাতে হোক। রাফি তখন হাত দুটো ঘোরায়। দুজন মুখোমুখি দাঁড়ালো। শাহেদ শক্তিশালী, অনেক বছরের পর বছরের অভিজ্ঞতা তার। রাফি ছিপছিপে গড়নের, কিন্তু ক্ষিপ্রতা আছে। শাহেদ আগে আসে, সরাসরি ঘুষি মারে। রাফি সরে যায়। পাশ থেকে শাহেদের পাজরে মারে একটা পাঞ্চ। শাহেদ একটু টলে, কিন্তু পড়ে না, ঘুরে আসে। এবার লাথি মারে, রাফির বুকে লাগে। পেছনে সরে যায় রাফি। 7 বছর অপেক্ষা করেছিস আমার জন্য, আজ শেষ করবি তাই না? কিন্তু আমাকে শেষ করা এত সহজে না। রাফি জবাব দেয় না। শাহেদ হঠাৎ পকেট থেকে ছুরি বের করে, রাফির পেটে মারে। রাফি সরে যায়, কিন্তু ছুরি পাশ দিয়ে গেল, কাঁধে কেটে যায় রাফির। রক্ত বের হয় সেখান থেকে। শাহেদ আবার আসে, রাফি ছুরির হাত ধরে মোচড় দেয়, ছুরি পড়ে যায়। রাফি সেটা তুলে নিল হাতে। এরপর যখনই শাহেদ তাকে মারতে আসে, রাফি ছুরিটা শাহেদের রানে ঢুকিয়ে জোরে টান দেয়। শাহেদ পড়ে যায় মাটিতে। এরপর রাফি ঘুষি মারে ওর পাজরে, পেটে, মুখে। মার, মেরে দে, কিন্তু জেনে রাখ, আমি মরলেও আমার সিস্টেম থাকবে। আমার পরে আরেকজন আসবে, এই শহর বদলাবে না। রাফি হাঁটু গেড়ে শাহেদের সামনে বসে, চোখের দিকে তাকায়। তোর সিস্টেম আমি ভেঙে দিয়েছি। তোর লোকজন নেই, তোর টাকা নেই, তোর ক্ষমতা নেই। তুই এখন শুধু একটা বুড়ো মানুষ, যে আমার বাবার মতো একজন সৎ মানুষকে পুড়িয়ে মেরেছিল। মা বোনকে নিয়ে খেলেছিলি তুই। রাফি উঠে দাঁড়ায়। পাশে মাটিতে খোঁড়া গর্ত। শাহেদের লোকেরা আগেই খুঁড়ে রেখেছিল রাফির জন্য। রাফি শাহেদের কলার ধরে সেই গর্তের কিনারায় নিয়ে যায়। শাহেদ বুঝতে পারে। না না না। রাফি তাকে গর্তে ফেলে দেয়। শাহেদ নিচে পড়ে। রাফি উপরে দাঁড়ায়, একজন পিস্তল ছুড়ে দিল রাফির দিকে। শাহেদ ভয় পায়। প্রথমবার সে ভয় পাচ্ছে। এই চোখে এই ভয় রাফি আগে দেখেনি। আমার বাবার নাম ছিল আলতাব, মায়ের নাম রেহেনা, বোনের নাম মিম। মিমের বয়স ছিল 13 বছর। তারা আগুনে মরেছিল, তুই দিয়েছিলি সেই আগুন। তখনই 3টি গুলির শব্দ হয়। 3টে গুলি এসে লাগে শাহেদের বুকে, পেটে আর মাথায়। জঙ্গলটা নিস্তব্ধ হয়ে যায়। পাখি উড়ে যায় গাছ থেকে। রাফি পিস্তল নামায়, দাঁড়িয়ে থাকে সে। বুকের ভিতরে কোথাও একটা 7 বছরের ভার একটু হালকা হয়, কিন্তু শূন্যতা আছে। সে আকাশের দিকে তাকিয়ে বলে, মা, বাবা, মিম, শেষ করলাম আজকে প্রসেস। ওর চারদিকে ওয়ার গ্যাংয়ের লোকেরা দাঁড়িয়ে, কেউ কথা বলছে না। হঠাৎ জঙ্গলের একটু দূর থেকে পায়ের শব্দ আসে। একজন এগিয়ে আসে, কালো পোশাক, মুখে মাস্ক পরা, ওয়ার গ্যাং এর মতো। সে সামনে এসে দাঁড়ালো, তারপর মুখোশ খোলে। মুখোশের আড়ালে অনু। রাফি অনুকে দেখে চমকে যায়। তুমি এখানে? অনু একটু হাসে। সেই হাসিতে ক্লান্তি আছে, কিন্তু স্বস্তিও আছে। হ্যাঁ। কিভাবে জানলে? তোমার গাড়িতে ট্র্যাকার ছিল, আমার লাগানো। গাড়ি যখন রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে গেল, তখনই বুঝলাম। আর পুলিশ সরিয়ে দিয়েছিলে কেন? কারণ তোমার আশেপাশে পুলিশ থাকলে শাহেদ আসতো না। আমি চেয়েছিলাম শাহেদ আসুক, তোমাকে ধরেছিলাম, সেটা আমার দায়িত্ব ছিল। কিন্তু শাহেদকেও সরাতে হবে এই শহর থেকে চিরতরে, তাই পুলিশদের ডেকে নিয়েছিলাম শাহেদকে ধরার প্ল্যানে তোমাকে আটক করা। তবে ভাবলাম ওকে ধরলে কারো না কারো ফোন কলে ছাড়তে হবে, তাই মারাই ভালো। রাফি একটু অবাক হয়। সে অনুর দিকে তাকিয়ে থাকে। তুমি জানতে এখানে এটা হবে? জানতাম না পুরোপুরি, কিন্তু আন্দাজ করেছিলাম। পেছন থেকে জামিল এগিয়ে আসে, মুখে কোনো ভাব নেই, চোখে প্রশ্ন। ম্যাম, এখন কি করা যায়?
অনু একটু সময় নেয়, চারদিকে তাকায়, শাহেদের পড়ে থাকা লোকজন দেখে গর্তে শাহেদ পড়ে আছে। তারপর জামিলের দিকে ফিরে বলে, শাহেদকে নিয়ে যান, রিপোর্টে লিখবেন শাহেদ আর রাফির মধ্যে ফাইট হয়েছিল, রাফিকে শাহেদ মেরে ফেলে, পরে আমরা পৌঁছে শাহেদকে গুলি করি। শাহেদ ঘটনাস্থলেই মারা যায়, আর রাফির লাশ পাওয়া যায়নি। জামিল একটু থামে, রাফির দিকে তাকায়, তারপর অনুর দিকে। আর রাফি? রাফি শহরে নেই, ছিল না, কখনোই ছিল না। জামিল দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর মাথা নাড়ায়। জি ম্যাম। ঘুরে চলে যায় সে, তার পেছনে বাকি দলও যায়। জঙ্গলে রাফি আর অনু দাঁড়িয়ে, রাফি অনুর দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ কেউ কথা বলে না, তারপর অনু বলে, যাও, শহর ছেড়ে দূরে কোথাও। তুই যাবে না আমার সাথে? মানে হলো আমি এই শহর ছেড়ে চলে যাব। তুমি কি যাবে? আমার চাকরি আছে। ইস্তফা দিয়ে যাও। এত সহজ? হ্যাঁ, একটা কাগজে সই করলেই হয়। আমি কাগজওয়ালা, কাগজ আনতে পারবো। অনু হাসি চাপার চেষ্টা করে, কিন্তু পারে না, হেসে দেয়। আপনি একটু আগে মানুষ মেরেছেন জনাব, এখন কাগজওয়ালার রসিকতা করছেন? কাগজওয়ালা পরিচয়টাই আসল ছিল, বাকি সব ছদ্মবেশ। রাফি, হ্যাঁ। তুমি কি সত্যিই ভালোবাসো আমাকে, নাকি এটাও মিশনের অংশ ছিল? রাফি সরাসরি তার চোখের দিকে তাকায়, তারপর বলে, মিশনে ভালোবাসার কোনো জায়গা ছিল না, তুমি এসেছিলে সেই জায়গায়। বলো জায়গাটা তোমার ছিল কিনা? অনু চুপ করে থাকে। রাফি আবার বলে, প্রথম দিন গলির ভিতরে দেখেছিলাম তোমাকে, ব্যাগ কাঁধে, অপরিচিত শহরে একা। তখন থেকে কিছু একটা হয়েছিল আমার মনে, সেটা মিশনে ছিল না। আমিও সকালে জানলা দিয়ে তাকাতাম, তোমাকে দেখতাম কাগজ নিয়ে দাঁড়িয়ে আছো, মনে হতো দিনটা ঠিকঠাক। তুমি সেটা বলেছিলে একদিন, মনে আছে তোমার? তোমার প্রতিটা কথা মনে আছে। তুমি এত রোমান্টিক কথা বলতে পারো সেটা জানতাম না। মাফিয়ারা এমন হয় নাকি? এই মাফিয়া হয়। অনু হাসতে থাকে। সে হাসতে হাসতে বলে, 5 বছর কাগজ বেচেছো, কোনোদিন একটা কাগজও আমাকে পড়তে দাওনি ঠিক মতো। সবসময় বলতে আজকের ব্যাপারে গুরুত্বপূর্ণ খবর আছে। গুরুত্বপূর্ণ খবরই তো ছিল। কিসের খবর? এই শহরে একটা মেয়ে এসেছে যে পুলিশ অফিসার, কিন্তু সেটা জানা যাচ্ছে না, কারণ সে খুব ভালো অভিনেত্রী। তুমি কি জানতে আমি পুলিশ? না, সত্যি জানতাম না। এটা মিথ্যা বলছি না। তাহলে মিথ্যা ছিল পুরো কথাটা। তুমি ভালো অভিনেত্রী না, তোমার চোখে সত্যি লেখা থাকে। মানে আমি ধরা পড়ে গেছিলাম? না, তোমার মিশন ধরা পড়েনি, কিন্তু তোমার অনুভূতি ধরা পড়েছিল। মানে তুমিও যে আমাকে ভালোবাসো সেটা বোঝালাম। কখন? যেদিন ওড়না দিয়ে আমার ঠোঁটের রক্ত মুছে দিয়েছিলে। পুলিশ অফিসাররা সেটা করে না। অনু হাসে, একটু লাল হয় লজ্জাতে। রাফি একটু এগিয়ে আসে অনুর দিকে। অনু লজ্জা নিয়ে বলে, চুপ করো। কেন? সত্যি কথা। শোনো রাফি, তুমি অনেক কিছু করেছো, ভালো খারাপ সব, কিন্তু একটা কথা সত্যি, তুমি ছাড়া এই শহরে আমি একটা দিনও ঠিকমতো থাকতে পারিনি। রাফি কিছু বলে না। সে এগিয়ে এসে শুধু অনুর হাত ধরে। অনু হাত সরায় না, সেও ধরে রাফির হাত। তারপর বলে, এখন কোথায় যাবে? যেখানে কেউ চেনে না আমাকে, যেখানে কাগজ বেচতে হবে না, যেখানে মুখোশ পড়তে হবে না। সেরকম জায়গা আছে? থাকলে খুঁজে নেব। আমার চাকরি আছে, পরিচয় আছে, সব ছেড়ে যাওয়া সহজ না। জানি, কিন্তু যাব। সত্যি? এত সহজে? তুমি 5 বছর কাগজ বেচেছো একটা মিশনের জন্য, আমি 3 বছর এদিক ওদিক থেকেছি একটা মিশনের জন্য। এখন দুইজনের মিশন শেষ, নতুন শুরু হতেই পারে। তুমি অনেক সাহসী। পুলিশ অফিসার, সাহস না থাকলে চলে না। রাফি হাতটা একটু শক্ত করে ধরে। অনু কেঁপে ওঠে। অনু, একটা কথা বলবো? বলো। তুমি প্রথম দিন জিজ্ঞেস করেছিলে তোমার নাম কিভাবে জানলাম। হ্যাঁ, তুমি বলেছিলে জানি, কিন্তু কিভাবে বললে না? আসলে জানতাম না। মানে? অনুমান করেছিলাম। তোমার চোখ দেখে মনে হয়েছিল নামটা অনু হওয়া উচিত। অনু হাঁ করে তাকিয়ে থাকে, তারপর হাসতে শুরু করে, বলে, তুমি মিথ্যা বলেছিলে? একটুখানি। মাফিয়া হয়ে মিথ্যা বলা শিখেছো? কাগজওয়ালা হয়েও শিখেছি। অনু হাসতে হাসতে রাফির কাঁধে মাথা রাখে। রাফি একটু অবাক হয়, তারপর স্বাভাবিক হয়। জঙ্গলের ভেতরে সকালের আলো আসতে শুরু করেছে। পাখি ডাকছে, বাতাস হালকা বইছে। অনু তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে, আর রাফি মাথায় হাত বোলাতে থাকে।